আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি। তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি অনেক খুশি যে আমরা একসাথে দারুণ কিছু শিখতে যাচ্ছি। আমি মনে করি যেহেতু শিক্ষা আমার, ক্লাস হোক আমার কিন্তু শিক্ষা হোক সবার, এই কথাটিতে আমি বিশ্বাস করি। অর্থাৎ ক্লাস হোক একজনের কিন্তু শিক্ষা হোক সবার। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও এবং এই লাইভের কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সবাই একটু দ্রুত আমাকে জানায় দাও। হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটির প্রত্যেকটা গ্রুপে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপে শেয়ার করে দাও। এটা তোমাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো। ওকে, আমি একটু দেখি, আমিও আমার আইডি থেকে শেয়ার করে দিচ্ছি, তোমরাও তোমাদের জায়গা থেকে শেয়ার করে দিবা আশা করি। সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দাও, সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দাও। তোমাদের একটা শেয়ার আমার কাছে অনুপ্রেরণা। সামনে বোর্ড পরীক্ষা, তোমরা খুবই চিন্তিত বোঝা যাচ্ছে, তবে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ম্যাথ বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট আমি আছি, তোমাদের সাথেই থাকবো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। কে কোথা থেকে ক্লাস করতেছো আর ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে কাইন্ডলি জানাই দাও ভাইয়ারা। সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দাও, সবাই। ওকে, আচ্ছা। জাহান মিম বলছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমিস্ট্রি দিবেন না? ইনশাল্লাহ ভাইয়া, যদি কোনোদিন সময় হয়, আমি সময় পাই তাহলে অবশ্যই দিব। আপাতত জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এই দুইটা টপিক দিচ্ছি। ইনশাল্লাহ সামনে পর্যায়ক্রমে ক্রমে ক্রমে আসবে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে দিয়ে দেওয়ার জন্য, আমার জায়গা থেকে। এবং কেমিস্ট্রি নিয়ে আমরা এমসিকিউ নিয়েও সলভ করাবো, কোনো সমস্যা নেই, চিন্তা নাই। সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, আমি শুরু করে দেই, সময় নষ্ট না করি। রোজার মাস, অর্থাৎ আমরা আমাদের আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া চ্যাপ্টার সাধারণ গণিতের অধ্যায় 11। সাধারণ গণিতের অধ্যায় 11, বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত 11.1 থেকে 11.2 পর্যন্ত, 11.1 থেকে 11.2 পর্যন্ত। তো আমরা এই চ্যাপ্টারে বোর্ড পরীক্ষা বিগত বছরগুলোতে যে সকল প্রশ্নগুলো আসছে আমরা সেই সকল প্রশ্নগুলো আলোচনা করতেছি। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো, খাতা নিয়ে বসে পড়ো, আমার আগে যদি সলভ করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ। ওকে, চেষ্টা করো সাথে সাথে প্র্যাকটিস করে ফেলার জন্য। এখানে আমরা প্রথম এমসিকিউটাতেই শুরু করতেছি। কি বলছে? একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। হ্যাঁ, একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দিয়ে দিছে। ভাইয়া একটা ত্রিভুজের কোণ তিনটার অনুপাত দিয়ে দিছে, যেহেতু আমি এখানে একটা কথা বলে রাখি যে যখন একটা ত্রিভুজের তিনটা কি দিয়ে দেয়, কোণ দিয়ে দেয়। হ্যাঁ, আমি মনে করো বললাম 10:20:30, 10:20 কত বললাম আমি? 30 বললাম। এটা কি কখন আমরা এভাবে লিখে রাখবো? না, আমরা কত লিখবো? 1:2:3, আমরা 10 দিয়ে ভাগ করে দিব, তাই না? আমরা কয় দিয়ে? 10 দিয়ে ভাগ করে দিব। তো যদি ভাগ করে দেই তাহলে এরকম উত্তরটা আসে। কিন্তু আমি চাচ্ছি ভাইয়া এই লাইন থেকে এই লাইনটাতে যাওয়ার জন্য। তো যদি আমি এই লাইনটা থেকে উপরের লাইনটাতে যাইতে চাই তাহলে অবশ্যই 1 এর সাথে একটা 10 গুণ করতে হবে, 2 এর সাথে একটা 10 গুণ করতে হবে, 3 এর সাথে একটা 10 গুণ করতে হবে। তার মানে এই যে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে একটা সাধারণ কি আছে? অনুপাত আছে, এবং সাধারণ একটা মিল রাশি আছে। এই রাশিটাকে আমরা বলে থাকি অনুপাতের সাধারণ রাশি। এটাকে আমরা বলে থাকি অনুপাতের সাধারণ রাশি। তাহলে আমাকে যেহেতু এখানে 3:4:5 বলে দিছে, 3:4:5 বলে দিছে, তার মানে এগুলো অ্যাকুরেট সংখ্যা না,
এগুলোর সাথে কিছু একটা গুণ অবস্থায় আছে, সেই গুণটা আমরা এখানে যেমন 10 দেখাইছি, এটা যে 10 হবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে কত হইতে পারে, আমি ধরলাম x, অনুপাতের সাধারণ রাশিটা আমি কত ধরতেছি, x ধরতেছি। তো যদি আমি অনুপাতের সাধারণ রাশিটা x ধরি, তাহলে প্রথম কোণটা দাঁড়ায় 3x, দ্বিতীয় কোণটা দাঁড়ায় 4x, তৃতীয় কোণটা দাঁড়াচ্ছে 5x। প্রথম কোণ 3x, দ্বিতীয় কোণ 4x, তৃতীয় কোণ কত, 5x। আমাকে অপশনগুলোতে ডিগ্রিতে দেওয়া, তার মানে আমি বলতে পারি যদি আমি এই তিনটা কোণকে যোগ করি, অর্থাৎ কত, 3x প্লাস 4x প্লাস 5x, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় কত, 180 ডিগ্রি। তো আমি এখানে লিখতে পারি কত, 12x, 12x সমান কত, 180। যদি আমি কত দিয়ে ভাগ করে দিবে, x সমান 180 কে যদি কত দিয়ে ভাগ করে দেই, 12 দিয়ে ভাগ করে দেই, 180 কে যদি 12 দিয়ে ভাগ করে দেই, 180 ডিগ্রি বাই কত, 12। তো ভাগ করলে কত আসছে, 180 ডিভাইডেড বাই কত, 12। ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াচ্ছে 15 ডিগ্রি। তার মানে তুমি কিন্তু x এর মানটা পেয়ে গেছো ভাইয়া, তুমি কিন্তু x এর মানটা পেয়ে গেছো। তো x এর মান যদি 15 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, 3 ইনটু কত ডিগ্রি, 15 ডিগ্রি, 3 15 কত, 45, দেন 4 ইনটু কত, 15 ডিগ্রি, অর্থাৎ কত আসছে, 4 15 কত ডিগ্রি, 60 ডিগ্রি। এরপরে 5 ইনটু কত ডিগ্রি, 15 ডিগ্রি, কত, 75 ডিগ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আমরা কয়টা কোণ পেয়ে গেছি, 5 15 75। হ্যাঁ, আমরা এখানে তিনটা কোণই পেয়ে গেছি, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। তো যদি একটু তাকাই, একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত। তো ক্ষুদ্রতম কোণ আমরা পাইছি কত, 45 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণ 45 ডিগ্রি। যদি বলতো বৃহত্তম কোণের মান কত, 75 ডিগ্রি। যদি বলতো ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের পার্থক্য কত, তাহলে আমাদের 75 থেকে কত বাদ দেওয়া লাগতো, 75 মাইনাস 45, ক্যালকুলেশন করলে 30 ডিগ্রি। 75 মাইনাস 35, ক্যালকুলেশন করলে 30 কত ডিগ্রি, 30 ডিগ্রি, অর্থাৎ পার্থক্য যদি বলতো। তো আশা করি এই টাইপের এমসিকিউটা বুঝতে পারছি, আশা করছি এই টাইপের এমসিকিউটা বুঝতে পারছি। দীপ সাহা, সব ক্লিয়ার, টেক নোট গাইস, থ্যাংক ইউ। দীপ সাহা, স্বাগতম তোমাকেও ক্লাসে আসার জন্য। তোমার ছোট ভাই বড় ভাই সবার কাছে ক্লাসটি শেয়ার করে দাও, সবার কাছে। ওকে, পরবর্তী এমসিকিউটাতে চলে যাচ্ছি। পরবর্তী এমসিকিউতে বলে দিছে দুটি সংখ্যার অনুপাত 5:4। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি, আগেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি তো এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে আপনাদের জন্য একদম সর্বনিম্ন সর্বনিম্ন যতটা পারছি, একটা চ্যাপ্টার থেকে বড় যে 10 থেকে 15টা, 10 থেকে 15টা এমসিকিউ এভারেজ। তো 10 থেকে 15টা এমসিকিউ যদি না শিখতে পারে, তো বোর্ড পরীক্ষা দেওয়ার দরকার নাই, তাই না? তো 1 থেকে 10টা এমসিকিউ পড়ে যাও একটা চ্যাপ্টার থেকে, দেখো কমন পড়ে কিনা। আশা করি কমন পড়বে। ওকে, যতটা মিনিমাইজ করা যায় আমি চেষ্টা করছি ততটা শর্টে রাখার জন্য। হ্যাঁ, আরো অনেক এমসিকিউ হয়, বিভিন্ন টেস্ট পেপার গাইড যদি তুমি খুঁজে দেখো, এমসিকিউ এর শেষ নাই। আমি সেগুলো থেকে মিনিমাইজ করে যেগুলো তোমার পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, আমি সেই এমসিকিউ গুলো নিয়ে আসছি। ওকে, তাহলে কি, দুটি সংখ্যার অনুপাত 5:4। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত কত বলছে, 5:4, এবং এদের লসাগু বলে দিছে 120 ডিগ্রি হলে গসাগু কত। এই টাইপের এমসিকিউ কিন্তু আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে দুইটা সংখ্যার অনুপাত বলে দিছে 5:4। তা আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া, যদি 5:4 দুইটা সংখ্যা হয়, অ্যাকচুয়ালি সংখ্যাটা কিন্তু একটা 5x আর একটা কত, 4x। এবার এই দুইটা সংখ্যার ভিতরে আমি যদি লসাগু আর গসাগু বলি, এটা একটু ভালোভাবে শিখে রাখো ভাইয়া। দুইটা সংখ্যার লসাগু আর দুইটা সংখ্যার গসাগু। হ্যাঁ, তো আমি বললাম 5x ও 4x এর, 5x ও 4x এর আমি যদি বলি লসাগু। হ্যাঁ, লসাগু বলতে আমরা বুঝি এই দুইটা সংখ্যার ভিতরে যেটা মিল আছে এবং যেটা অমিল আছে সবগুলো। আমি এখানে দেখতে পাচ্ছি 5 একটা অমিল সংখ্যা, ইন্টু 4 একটা অমিল সংখ্যা, ইন্টু x একটা মিল সংখ্যা, দ্যাট মিন্স 4 5 কত, 20x। এটা হচ্ছে কার মানটা, লসাগুর মানটা। ওকে, লসাগুর মানটা। তো লসাগুর মানটা আমাকে বলে দিছে কত, 120 ডিগ্রি। আমাকে এই লসাগুর মানটা কত বলে দিছে, 120। আমি যদি এই দুইটা সংখ্যার এবার গসাগু বের করতে চাই, অর্থাৎ 5x ও 4x এর গসাগু বের করতে চাচ্ছি, গসাগু আমি এটা বের করতে চাচ্ছি। এটা যদি বের করতে চাই, তাহলে গসাগু মানে আমরা জানি শুধুমাত্র মিলগুলো, শুধুমাত্র মিলগুলো। তাহলে 5 মিল আছে না, 4 মিল আছে না, x মিল আছে, হ্যাঁ x মিল আছে, তাহলে x। তার মানে আমাকে গসাগুর মান বের করতে বলছে, আর গসাগু মানে কি, x। গসাগু মানে কি, x। কিন্তু আমাকে এখানে এই যে 20x এর মান আমাকে এখানে বলে দিছে, অর্থাৎ লসাগুর মান বলে দিছে কত,
120 ডিগ্রি। তো লসাগু যেহেতু 120, আমি x সমান লিখতে পারি 120 ডিগ্রি বাই কত 20, 120 ডিগ্রি বাই 20, দ্যাট মিন্স কত 6, দ্যাট মিন্স 6। তাহলে আমাকে বের করতে বলছে গসাগু কত, আমি দেখলাম গসাগু কত 6। তার কারণ হচ্ছে কি ভাইয়া, x এর মান আমরা কত পাইছি, x এর মান আমরা 6 পাইছি, x এর মান 6। তার মানে আমরা আশা করি বুঝতে পারছি, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, বলছে 6 ডিগ্রি, জাহান মিম বলছে 45 ডিগ্রি একটা, 6 ডিগ্রি একটা। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। এরপরে বলছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই এমসিকিউটা আসে, আমি স্টার চিহ্ন দিয়ে রাখি, এটা আগের তুলগুলোর তুলনায় সবচেয়ে বেশি এমসিকিউ ইম্পর্টেন্ট, হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। বলে দিছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি, পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমাকে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, হ্যাঁ এগুলো বলছে। আচ্ছা পি কিউ আর ক্রমিক সমানুপাতি, এটা পি কিউ আর দিয়ে দেয়, এবিসি দিয়ে দেয়, আরো ভিন্ন ভিন্ন যে কোনো দিয়ে দিতে পারে। বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে, তো পি কিউ আর ক্রমিক সমানুপাতি এই কথাটার মিনিং কি আসলে? কথাটার মিনিং হচ্ছে যে পি ইজ টু কিউ, যেটা ইউজ করছি সেটা আবার কিউ ইজ টু আর। ক্রমিক সমানুপাতি কখনো যদি বলে দেয় যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি অথবা এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া মনে রাখবো যে পি ইজ টু কিউ ইকুয়াল টু কিউ ইজ টু আর, পি ইজ টু কিউ ইকুয়াল টু কিউ ইজ টু আর। এখানে আমরা যেই কাজটা করব, যেহেতু অনুপাত রিলেটেড আসছেই, আমরা একটা কথা বলে রাখি যে এটার পাশাপাশি যেহেতু অনুপাতের এমসিকিউ করতেছি, ভাইয়া এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসতে পারে, তো আমি বলে দেই এটা যদি পি ইজ টু কিউ হয়, আমরা মনে রাখবো এই রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, হ্যাঁ একটা আমরা বলি পূর্ব রাশি, আরেকটা কি বলি আমরা উত্তর রাশি, হ্যাঁ একটা বলবো পূর্ব রাশি, আরেকটা কি বলবো উত্তর রাশি। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পি ইজ টু কিউ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটাকে আমরা পূর্ব রাশি বলি প্রথমটাকে, পরেরটাকে আমরা কি বলি উত্তর রাশি বলি, হ্যাঁ একটাকে পূর্ব রাশি বলি, একটা উত্তর রাশি বলি। আরেকটা জিনিস একটু মনে রাখবো যে একটি অপরটির কত গুণ বা কত অংশ, তা মূলত আমরা একটা অনুপাতের সাহায্যে প্রকাশ করে থাকি। একটি অপরটির কত গুণ বা কত অংশ বা কতটুকু ভগ্নাংশ, এই ভগ্নাংশ দিয়ে আমরা মূলত একটা অনুপাতকে প্রকাশ করে থাকি। অনুপাত ম্যাক্সিমাম অর্থাৎ সবসময় দুইটা সমজাতীয় রাশির হয়, আর অনুপাত যেহেতু দুইটা সমজাতীয় রাশির হয় ভাইয়া, তাই তাদের কোনো কি থাকবে না, একক থাকবে না। অনুপাত যেহেতু দুইটা সমজাতীয় রাশির ক্ষেত্রে হয়, তাই সেই ক্ষেত্রে কি থাকবে না, কোনো একক থাকবে না। অনুপাতে দুটি সমজাতীয় রাশির কোনো কি অনুপাতের একক থাকে না। আশা করি এটা ক্লিয়ার। অর্থাৎ পি ইজ টু কিউ ইকুয়াল টু কিউ ইজ টু আর, আমাকে যদি কখনো পি কিউ আর ক্রমিক সমানুপাতি বলে দেয়, আমাকে যদি কখনো পি কিউ আর ক্রমিক সমানুপাতি বলে দেয়, তাহলে পি ইজ টু কিউ ইকুয়াল টু কিউ ইজ টু আর। দ্যাট মিন্স প্রথম অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি যা, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি তা, হ্যাঁ প্রথম অনুপাতের উত্তর রাশি যা, দ্বিতীয় অনুপাতের ভাইয়া পূর্ব রাশি যদি তাই হয়, তাহলে আমরা তাদেরকে সমানুপাতিক বলে দিলে আমরা এই লাইনটা লিখতে পারি, আর এই লাইন থাকলে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি। তাহলে আমি এখান থেকে দেখি আমি এটাকে কিভাবে লিখতে পারি, ভাইয়া পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ বাই আর। দ্যাট মিন্স আমরা বলতে পারি কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর। এবার আমরা দেখি অপশনের ভিতরে কোনটা আছে আমাদের। প্রথম বলছে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, তার মানে প্রথম অপশন ঠিক আছে, পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। এরপর বলছে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, তার মানে এটাও আমাদের ঠিক আছে, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর। এরপর আমাকে বলছে কি পি কিউ, পি কিউ কি গুণ করলে কিউ আর আসবে না, পি কিউ গুণ করলে কিউ আর আসবে না, তার মানে এই অপশন ভুল। তার মানে উত্তর আমাদের 1 আর 2, উত্তর 1 আর 2। কি বলছে জাহান্মিম বলছে 3 এর 1 2, হ্যাঁ থ্যাংক ইউ 3 এর 1 2, থ্যাংক ইউ ভাইয়া। আসসারা তাসনিম অদরা, হ্যাঁ এরপরে যাই আমরা পরেরটাতে। কি বলছে এবিসিডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে, এবিসিডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক, হ্যাঁ এবিসিডি এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি একটু এটাকে স্টার মার্ক দিয়ে রাখতেছি। এই দুইটা এমসিকিউ তোমাদের জন্য ভাইরাল প্রশ্ন, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এবিসিডি সমান্তর ধারা 4টি ক্রমিক পদ, এবিসিডি 4টি সমান্তর ধারা 4টি কি পদ, ক্রমিক পদ। ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক, ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক, এই টাইপের এমসিকিউটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমি এখানে একটা সংখ্যা লিখি 2 4
6। এটা একটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম? 4 থেকে 2 বাদ দিবে 2 থাকবে, 6 থেকে 4 বাদ দেই 2 থাকবে। ওকে, আবার আমি বললাম 1 3 5, এটাও কি একটা সমান্তর ধারা, কারণ কি আবার 5 10 15, এটাও একটা সমান্তর ধারা, এটাও একটা সমান্তর ধারা। তো যেহেতু এটাও একটা সমান্তর ধারা, তিনটাই সমান্তর ধারা, কারণ প্রতিবার পার্থক্য সেম আসতেছে, তার মানে সমান্তর ধারা। তিনটা করে লিখলাম। এটার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি ভাইয়া? এটাকে বলা হয় ক্ষুদ্রতম পদ, এটাকে বলা হয় বৃহত্তম পদ। তো যখন একটা ধারার সমান্তর হয়, একটা ধারা যখন সমান্তর হয়, তাহলে সেই ক্ষেত্রে মধ্য যে পদটা থাকে, ওই মাঝের পদটা না আমরা ক্ষুদ্রতম পদের মান যা আসে, বৃহত্তম পদের মান যা আসে, সেই দুইটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের মধ্যের পদটা পাওয়া যায়, অর্থাৎ মাঝের পদটা পাওয়া যায়। এটা একমাত্র পসিবল যদি ধারাটা কি হয়? সমান্তর হয়। কি ধারা হয়? সমান্তর ধারা হয়। এটাও দেখো ভাইয়া, যদি এই 3 কিভাবে আসছে? এই 3 আসছে মূলত 1 যোগ 5 ডিভাইডেড বাই কত? 2। 5 1 যোগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। আবার এটা কিভাবে আসছে? অর্থাৎ 5 যোগ কত? 15, 5 আর যোগ 15 কত? 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে কত? 10। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে আমাকে এবিসিডি চারটা ক্রমিক পদ বলে দিচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, এ বি, প্লাস না চিহ্ন দেই, সমস্যা নাই, প্লাস না দিলেও কোনো সমস্যা নাই, আমরা কমা দিয়ে দেখাই। অর্থাৎ এখানে এ বি সি ডি, এই চারটা বলে দিচ্ছে ক্রমিক পদ, সমান্তর ধারার চারটি ক্রমিক পদ। তো সমান্তর ধারা যেহেতু বলে দিচ্ছে, তাহলে ভাই আমরা কি বলতে পারি না যে এই যে এই মাঝের পদটা হচ্ছে, এই মাঝের পদটা হচ্ছে, অর্থাৎ এই বি হচ্ছে, অর্থাৎ বি হচ্ছে কি তার পাশের দুইটার যোগফল। অর্থাৎ যেহেতু তিনটা, এই তিনটাকে যদি আমি ধরি, তাহলে এই তিনটার মাঝের পদ হচ্ছে কত? বি। এ বি সি এর ভিতরে মাঝের পদ কত? বি। তাহলে মাঝের পদ আসবে প্রথম পদ প্লাস পরের পদ ডিভাইডেড বাই কত? 2। এটা লেখা যায়। আবার আমি যদি বলি যে এটা জানতে চাচ্ছি, এটা জানতে চাচ্ছি, অর্থাৎ সি, তো সি সমান হবে, সি সমান হবে, সি আবার কার কার মধ্যে পদ? বি আর ডি এর মধ্যে পদ, তার মানে বি প্লাস কত? ডি ডিভাইডেড বাই 2। এবার দেখি আমরা অপশনে কি বলে আমাদের, যে এবিসিডি সমান্তর দ্বারা চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? দেখি ভাইয়া, আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, মিলছে না? বি সমান এ প্লাস সি, এটা মিলে নাই, তার মানে আমাদের এই প্রথম অপশন হবে না। দ্বিতীয় অপশন বলছে সি ইকুয়াল টু এ প্লাস ডি, তার মানে সি ইকুয়াল টু এ প্লাস ডি, এটাও মিলে নাই। পরেরটা বলছে সি ইকুয়াল টু বি প্লাস ডি, সি ইকুয়াল টু বি প্লাস ডি বাই 2, তার মানে আমাদের অপশন কোনটা? অপশন হিসেবে আমাদের 3, অপশন হিসেবে আমাদের 3। মিম বলছে কি 4 এর গ। থ্যাংক ইউ ভাইয়া, 4 এর গ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছি, এটাও বুঝতে পারছি। আমরা পরেরটাতে যাই। এবার বলছে আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো বোর্ড পরীক্ষা আসা, সবগুলো তোমার বোর্ড পরীক্ষা আসা, আমি সেগুলো থেকে বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি। হ্যাঁ, আখের রসে চিনি ও পানির অনুপাত, আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে আমরা এটার পাশাপাশি তোমাকে বলে দেই, তোমাদের বইয়ের 11.1 এর 10 নাম্বার ম্যাথটাও তোমরা কি করে যাবা? করে যাবা। 11.1 এর 11.2 এর 10 নাম্বারটা, 11.2 এর 10 নাম্বারটা, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 11.2 এর কয় নাম্বারটা ভাইয়া? 10 নাম্বারটা। 11.2 এর 10 নাম্বারটা। হ্যাঁ, একটি কাঠের ওজন পানির ওজনের শতকরা কত গুণ, এই এমসিকিউটা আমরা শিখে যাব। হ্যাঁ, বই থেকে ওই এমসিকিউটা আমরা শিখে যাব। ওটার উত্তরটা সবাই জেনে রাখবা, 70%। কত পার্সেন্ট? 70%। ওটাও এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয়। তো বলছে আখের রসে চিনি ও পানির অনুপাত 3:4, 3:7। হ্যাঁ, এতে কি পরিমাণ চিনি আছে? তো আগে আমরা বলি আখের রস, আখ তৈরি হয় চিনি আর কি, আখের রসে চিনিও থাকে পানিও থাকে। হ্যাঁ, আখের রস, অর্থাৎ আমি যদি বলি আখের রস, আখের রস, আখের রস যখন তৈরি করা হয়, তখন সেক্ষেত্রে এখানে চিনিও থাকতেছে প্লাস কি থাকতেছে? পানিও থাকতেছে। চিনি প্লাস পানি মিক্স আপে আখের রস হয়। তাহলে বলছে অনুপাতটা কত বলে দিছে? 3:7, 3:7। দ্যাট মিন্স আমি বলতেছি যে যদি 3:7 হয়, এটা তো আর একুরেট সংখ্যা না, একটা হইছে 3x আর একটা কত? 7x। অনুপাতের সাধারণ রাশিটা আমি কত ধরে নিছি? x ধরে নিছি ভাইয়া, তাই না? তাহলে একটা পদ কত? 3x আর একটা পদ কত? 7x। তার মানে আমি দেখলাম আখের রসে চিনি থাকতেছে 3x আর পানি থাকতেছে কত? 7x। ভাইয়া, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিনি একটু কমই থাকবে, পানি একটু বেশি থাকবে। তো বলছে এতে কি পরিমাণ চিনি আছে, এতে কি পরিমাণ চিনি আছে? ভাইয়া পার্সেন্টেজে যেহেতু আমাকে হিসাব করতে বলছে, কারণ অপশনগুলোতে সব পার্সেন্টেজে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে হিসাব করব? আমি সেই ক্ষেত্রে হিসাব করার সবচেয়ে সহজ টেকনিক বলে দেই। এটা আর এটা ফার্স্টে যোগ করলে, চিনি আর পানি যোগ করলে কত? 7 আর 3 যোগ করলে কত? 10x। এই 10x এ আমার কি পরিমাণ চিনি আছে?
10x অর্থাৎ টোটালটাতে আমার চিনি আছে কত 3x। এখন 1 এর জন্য আমাদের চিনি আছে কত 3x বাই কত 10x। আর যদি বলি আমি 100 এর জন্য কত, তাহলে কি হবে 3x ইনটু 100 ডিভাইডেড বাই 10x। x আর x কি কাটা, 10 দিয়ে রেখে কাটলে কত হয় 10, 10 এর সাথে 3 গুণ করলে কত হয় 30%। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের উত্তর হয়েছে কত 30%। উত্তর আমাদের কত 30%। মিম বলছে কি, মিম কি বলছে যে 30%। মিম বলছে 30%। আচ্ছা, থ্যাংক ইউ। অধরা কি বলছে প্রুফ দেখাইতে, কোনটা গতকালেরটা? আচ্ছা, এরপরে কি আমরা পরেরটাতে যাই যে 3:8 ইকুয়াল টু, এই যে এখানে আরেকটা সবচেয়ে মজাদার ব্যাপার বলে দিই ভাইয়া, কখনো এই যে আমরা যে a:b আর এখানে বলি কত c:d, এই সমান চিহ্নের পরিবর্তে কিন্তু আমরা চাইলে a:b এখানে 4টা কি দেয়া যায়, এভাবে দেওয়া যায় সমান চিহ্নের পরিবর্তে c:d। ওকে, এটা আমরা একটু জেনে রাখি। তো বলছে এটা সমান এটা হলে y এর মান কত, এটা সমান এটা হলে y এর মান কত। তো আমি এখানে দেখলাম লেখা আছে কত 3:8, এটা সমানের মতো কাজ করে, আর এখানে কত y:32। তাহলে আমরা দেখি আমাকে y এর মান বের করতে বলছে। ভাইয়া 3/8 এটা সমান চিহ্ন দিলাম y বাই কত 32। এবার আমি যদি আমাকে কার মান বের করতে বলছে, y এর মান বের করতে বলছে, এটার সাথে এটার যদি গুণ করে ফেলি 8y, আর এটার সাথে এর গুণ করলে 3 ইনটু 32। ভাইয়া এর যদি ভাগ করে দেই তাহলে কত আসে, y ইজ ইকুয়াল টু 3 ইনটু 32/8। এটা দিয়ে যদি কাটাকাটি করে দেই, 4টা কত 32, 3 4 কত 12, অর্থাৎ y এর মান আমরা পাইলাম কত 12। y এর মান কত পাইলাম 12 পাইলাম, y এর মান কত 12। আশা করি এটা সবাই বুঝতে পারছি, y এর মান কত 12। কারো কোনো প্রবলেম থাকলে সাথে সাথে বলে ফেলবা ভাইয়া, কারো কোনো যদি প্রবলেম থাকে সাথে সাথে বলে ফেলবা। হ্যাঁ, বুঝতেছি নিশ্চয়ই, সবাই মনে হয় বুঝতেছি। এরপরটাতে যাই, খুবই সহজ এমসিকিউ। বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোনটি? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত কত বলে দিছে 3:2 বলে দিছে। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, হ্যাঁ, তার মানে কি সমকোণটা ছাড়া অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোনটি? সবচেয়ে মজাদার যে ব্যাপারটা, একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে আইকা নিতেছি। হ্যাঁ, আমাকে বলছে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, বলছে এই সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত মানে এই কোণটা ছাড়া বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের অনুপাত, তার মানে আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল হয় 90 ডিগ্রি। হ্যাঁ, এ কোণ আর সি কোণের যোগফল হয় 90 ডিগ্রি। তো আমি দেখি এবার এ কোণের মানটা কত, কারণ আমি জানি এ আর সি এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে কত ডিগ্রি আসবে 90 ডিগ্রি আসবে, এটা আমি কনফার্ম, কারণ সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণ কি হয় 90 ডিগ্রি হয়। আমাকে এবার দুইটা কোণের অনুপাত, এই দুইটা কোণের অনুপাত বলে দিচ্ছে 3:2। তো আমরা অনুপাতের সাধারণ রাশিটা x ধরছি, তাহলে প্রথম কোণটা হবে কত 3x, পরের কোণটা কত হবে 2x। তার মানে একটা ধরলাম 3x আর একটা ধরলাম কত 2x। আমাকে বলছে কোন দুইটি নিচের কোনটি, তাহলে আমি দেখি তো 3x প্লাস 2x ক্যালকুলেশন করলে কত ডিগ্রি 90 ডিগ্রি, দ্যাট মিন্স কত আসছে 5x সমান 90 ডিগ্রি, x সমান 90 ডিগ্রি বাই 5, অর্থাৎ x এর মান আমরা পাইতেছি 90 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 90 ভাগ 5 কত আসে 14 না 18 ডিগ্রি, অর্থাৎ কত ডিগ্রি আসছে 18 ডিগ্রি। এবার x এর মান 18 ডিগ্রি পাইছি, তো আমি যদি এই x এর মান এখানে বসাই দেই, অর্থাৎ 3x এর মান আমাদের আসছে 3 18 কত 54 ডিগ্রি, কারণ 3 এর সাথে 18 কি হয়ে গেছে গুণ, 2x মিন্স 2 ইনটু 18 ডিগ্রি, দ্যাট মিন্স কত 36 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুইটা কোণ, একটা আসছে 54 ডিগ্রি আর একটা আসছে 36 ডিগ্রি। হ্যাঁ, যদিও অপশন টেস্ট যদি অনেকে করে 55 আর 35 যোগ করলে 90 হবে, হ্যাঁ, অনেকে এটাও দাগাই দিবে 50 আর 40 যোগ করলে 90, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়। হ্যাঁ, আমার উত্তর এই যে 45 45 90 হয়, কিন্তু আমি সবগুলা নিতে পারতেছি না, আমাদের উত্তর আসবে কোনটা গ নাম্বারটা, কারণ কি আমরা দেখলাম আমাদের এখানে 54 ডিগ্রি আর 36 ডিগ্রি আসতেছে। সবাই কি বুঝতে পারতেছি? সবাইকে বুঝতে পারতেছি ভাইয়ারা? সময় হলে দিব না, সময় হলে উত্তর দিব। আফসারা তাসনিম অধরা আপু আপনার উত্তর পেয়ে যাবেন, সবজি ইকুয়াল টু কবজি,
উত্তর পেয়ে যাবেন, সময় হলে উত্তর পেয়ে যাবেন। ওকে, এখন আপনার পড়াটা কমপ্লিট করেন। 7 গ, মিম বলছে 7 গ, থ্যাংক ইউ 7 গ, থ্যাংক ইউ। আমরা পরেরটাতে চলে যাচ্ছি। কি বলছে? একটি দ্রব্য, হ্যাঁ একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। হ্যাঁ, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, ক্ষতিতে বিক্রয় করছে, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা কনসেপ্ট বলে রাখি যে সবসময় মনে রাখবো ভাইয়া, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, এটা সবসময় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা সবসময় কত টাকা দিয়ে কিনছি আমি সেটার উপর ডিপেন্ড করে। কত টাকা দিয়ে কিনছি সেই জিনিসটার উপর আমাদের কি করে? ডিপেন্ড করে। তাহলে 20% ক্ষতিতে, হ্যাঁ আমি যদি এই কথাটার মিনিং বুঝি যে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে মিন্স 20% ক্ষতিতে, হ্যাঁ 20% ক্ষতিতে। অর্থাৎ আমি বলতে পারি তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? আমি দেখলাম বিক্রয় মূল্য আসতেছে 100 থেকে কত, ক্ষতিতে যেহেতু করছে তার মানে ক্রয় মূল্য ছিল কত? 100, 100 থেকে 20 বাদ, অর্থাৎ আমি দেখতে পেতেছি 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। আমাকে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? তাহলে ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 80, কাটাকাটি ফাটাফাটি, দেন আসতেছে কত? 2 দিয়ে করলে 4 দুগুণা 8, আর এখানে 2 দিয়ে করলে 5 দুগুণা 10, তার মানে 5 বাই কত? 4, 5/4, অর্থাৎ 5:4, 5:4, 5:4 ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। যদি বলতো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য কত? 80, ক্রয় মূল্য কত? 100, এটা ক্যালকুলেশন করলে কত আসতো? 4 আর 5, অর্থাৎ 4/5। তো এই সতর্কতার সাথে উত্তর করতে হবে, সতর্কতার সাথে। বোর্ড পরীক্ষায় মনে করো এটাই আসছে, কিন্তু আগে দিয়ে দিল কি? বিক্রয় মূল্য, পরে দিয়ে দিল কি? ক্রয় মূল্য। তো এই কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, কারটা আগে চাইছে, কারটা পরে চাইছে। 8 গ, 8 গ, হ্যাঁ থ্যাংক ইউ 8 গ। পরেরটাতে যাই। কি বলছে? A is to B, A is to B 3:4 বলে দিছে, B is to C 6:7 বলে দিছে। ABC কত বের করতে বলছে, ABC কত বের করতে বলছে। তাহলে A is to B তার মান বলে দিছে 3:4, হ্যাঁ, আর B is to C বলে দিছে 6:7। আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল A is to B তার মান বলে দিছে 3:4, আবার B is to C তার মান বলে দিছে 6:7। যদি ভাইয়া খুব মনোযোগ দিয়ে তাকাই তাহলে দেখতে পাবো এটার মানটা 3/4, এটার মানটা 6/7। সবচেয়ে মজাদার যে পার্টটা আমরা এমসিকিউর জন্য সলভ করতেছি সেটা হচ্ছে এখানেও বি, এখানেও বি, এই বি দুইটা সেম, অর্থাৎ এই দুইটা সেম যেহেতু আমি তাহলে এখানে একটা কথা বলতে পারি, তাহলে A4 আর A6 কি হইতে হবে? সেম হইতে হবে, কিন্তু সেম না, সেম না। আমরা সহজ ভাবে যদি করি তাহলে একটা কি আসবে, আর কঠিন ভাবে যদি করি, সহজ হিসাবে আগে লং কাট সিস্টেমে করি তারপর শর্টকাটে বলি। AB আর AB যেহেতু সমান, তাহলে A4 আর A6 পরস্পর কি হইতে হবে? সমান হইতে হবে, কিন্তু সমান তো নাই ভাইয়া। নিয়ম হচ্ছে এই দুইটা সংখ্যার আগে কি বের করা? লসাগু বের করা। যেমন 4 যাদেরকে আমরা মিল করতে যাচ্ছি, অর্থাৎ এখানে বি এর মান কত? 4, এখানে বি এর মান কত? 6, তাহলে দুইটাকে আমি সমান করতে চাচ্ছি, দুইটাকে সমান করতে চাচ্ছি, তাহলে টেকনিকটা কি? ওই দুইটা সংখ্যার আগে কি বের করা? লসাগু বের করা। তা আমি লসাগু বের করতেছি, 2, 3, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অর্থাৎ লসাগু কত? 12। বুঝছেন কিন্তু লসাগু কত? 12। এই 12টাকে ভাগ করব 4 দিয়ে, এই 12টাকে ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তার মানে এর উপরেও আমরা 3 গুণ করব, এর নিচেও আমরা কি গুণ করব? 3। হ্যাঁ, এর উপরেও আমরা 3 গুণ করব, এর নিচেও আমরা কত গুণ করব? 3। আবার যদি এই 12কে 6 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে ভাগ করি লসাগুটাকে, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত? 2। এই দুইটা আমরা এটার উপরেও গুণ করব, এটার উপরেও গুণ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আসতেছে কত? উপরে 3 3 9, 3 4 কত? 12, অর্থাৎ 9 কত আসলে এখানে? 12। আর এখানে কত আসতেছে? 6 দুগুণা কত? 12, 7 দুগুণা কত? 14, অর্থাৎ এখানে আসতেছে 12 কত? 14। তার মানে আমি যদি বলি আমাদের A to B to C কত, তাহলে A to B to C দাঁড়াইলো
আমাদের প্রথমে দাঁড়াইছে 9, এরপরে এটাও 12 আসছে, এটাও 12 আসছে, তার মানে আমরা 12 ইস টু কত বলতে পারি 14। হ্যাঁ, তাহলে দেখি 9 ইস টু 12 ইস টু 14, অর্থাৎ উত্তর আমাদের কত খ নাম্বার, উত্তর আমাদের কত খ নাম্বার। অনেকে আমরা শর্টকাট যেটা পড়ি সেটা হচ্ছে a ইস টু b, এটা শর্টকাটটা বলে দেই, যদি কত হয় 3/4 হয়, 3 ইস টু 4 হয়, আর b ইস টু c যদি আমাদের কত হয় 6 ইস টু 7 হয়, তাহলে নিয়ম বলে যে এটার সংখ্যাটা দিয়ে এটাকে গুণ আর এটার সংখ্যাটা দিয়ে এটাকে গুণ। কারণ এটা কি ছিল, এটা কিন্তু আমাদের ছিল যে a ইস টু b, আমাদের এটা ছিল 3 ইস টু 4, এই 4টা দিয়ে আমি এটাকে গুণ করতেছি, তাহলে ক্যালকুলেশন করলে এটা আসতেছে 4 6 কত 24, আর 4 7 কত 28। আর এই যে এটার ক্ষেত্রে বি আর সি এর ক্ষেত্রে বি ইস টু সি এর মান আমরা কত পাইছি 6 ইস টু কত 6 ইস টু 7, অর্থাৎ আমরা এই 6 দিয়ে এটাকে গুণ করতেছি। তো 6 দিয়ে যদি এটাকে গুণ করি 6, আর এটা কত আসবে 6, ক্যালকুলেশন করলে কত আসতেছে, যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 3 6 18 ইস টু 4 6 কত 24। তো এবিসি এর অনুপাতের কথা যদি বলি, এবিসি এর অনুপাতের কথা যদি বলি, তাহলে আমরা দেখতে পাবো যে এবিসি এর অনুপাত আমাদের আসতেছে ফার্স্টে আসতেছে 18, তারপর আসতেছে কত 24, এরপর আসতেছে কত 28, কিন্তু এই উত্তরটা তো আমাদের এখানে নাই, অপশনে নাই। তো সেই ক্ষেত্রে আমরা তখন একটু একটা অ্যাডভান্টেজ কাজ করতে পারি, সেটা হইছে এটাকে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 9, এটাকেও যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত 14, সরি 12, 12, আর এটাকেও যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত 14। তাহলে আমাদের উত্তর কিন্তু ওই দিক দিয়েও মিলতেছে, উত্তর ওই দিক দিয়েও মিলতেছে। মিম বলছে কত 9 এর খ, মিম বলছে 9 এর খ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যাচ্ছি, কি বলছে পিতা ও পুত্রের, এই ছোট্ট বাচ্চা কাল থেকে পিতা পুত্র আমাদের পিছু ছাড়ে নাই। ওকে, সেই ছোট্ট কাল থেকে পিতা পুত্র আমাদের কি করে নাই, আমাদের পিছু ছাড়ে নাই। কি বলছে পিতা ও পুত্রের, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:3, 8:3, এবং তাদের বয়সের সমষ্টি কত 55 বছর। তাদের বর্তমান বয়স কত বছর, দেখি কিভাবে করা যায়। এখান থেকে এই টাইপের আরেকটু ঘুরাই দিব আমি, যে এমসিকিউটা আরেকটু কিভাবে ঘুরাই ঘুরাই দেয়। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 বলছে। হ্যাঁ, বর্তমান বয়সের অনুপাত, তাদের বয়সের সমষ্টি বলে দিছে কত বছর 55 বছর। তো যদি একটু টেকনিক্যালি করি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দিয়ে দিছে, তার মানে আমি যদি বলি পিতার বয়স কত, অনুপাত যদি আমি অনুপাতের সাধারণ রাশি আমি x ধরছি, তাহলে পিতার বয়স 8x, আর পুত্রের বয়স দেখেন পুত্রের বয়স কত আসতেছে, পুত্রের বয়স আসতেছে 3x। তা আমরা জানি পিতা আর পুত্রের বয়স যোগ করলে 55 বছর আসবে, তার মানে 8x প্লাস কত 3x, দ্যাট মিন্স কত 55। 8 আর 3 যোগ করলে কত 11x সমান কত 55। ভাইয়া যদি আমি কত দিয়ে ভাগ করে দেই, 55 কে আমি 11 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আসতেছে 5। ওকে, এবার বলছে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বয়স কত 3, তাহলে 3 ইনটু কত 5, দ্যাট মিন্স কত পুত্রের বর্তমান বয়স 15 বছর। যদি পিতার বয়স বলতাম তাহলে এখানে আমাদের আসতো 8 ইনটু কত 5, দ্যাট মিন্স 40 বছর। যদি বলতো পিতার পুত্রের বয়সের পার্থক্য কত, তাহলে 40 মাইনাস 15, 40 মাইনাস 15, তাহলে কত আসবে 25। যদি পার্থক্য বলতো তাহলে 40 মাইনাস 15, দ্যাট মিন্স 25, 25 বছর। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের, এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে 10 বছর পর তাদের বয়সের অনুপাত এত হলে বর্তমানে তাদের বয়স কত ছিল, এরকম অনেক ঘুরাই টুরাই দেয়। এই টাইপের এমসিকিউ গুলো যদি পাও তাহলে সলভ করে যাও। হ্যাঁ, 9 এর খ বলছে, আচ্ছা ওটা আগে উত্তর দিছে, যে পারেন আগে আগে উত্তর দিয়ে দিবেন, যে পারেন আগে আগে উত্তর দিয়ে ফেলবেন। পরেরটাতে চলে যাচ্ছি, কি বলছে 5 10 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি, 5 10 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি। তো আমরা যদি তিনটা হয় ক্রমিক সমানুপাতি হয়, এবিসি তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয়, তো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমি একটু সূত্রগুলো একটু বলি। হ্যাঁ, যে ক খ গ বা এবিসি ক্রমিক সমানুপাতি, এবিসি ক্রমিক সমানুপাতি, এবিসি ক্রমিক সমানুপাতি
পাতি হলে, আমি একটু কনসেপ্টটা বুঝাই। হ্যাঁ, যদি এবিসি ক্রমিক সমানুপাতি বলে দেয়, তারপরে আমরা বলছি a is to b equal to b is to c, দ্যাট মিন্স এটাকে যদি আমরা লিখি a by b equal to কত, b by c, আমি প্রথমটাকে ধরতেছি প্রথম পদ, এটাকে ধরতেছি দ্বিতীয় পদ, আর মাঝে যেটা আছে সেটাকে ধরতেছি মধ্য পদ। হ্যাঁ, প্রথমটাকে প্রথম পদ, দ্বিতীয় বা প্রথম রাশি এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে এ প্রথম রাশি, বি মধ্য রাশি, সি দ্বিতীয় রাশি। এখান থেকে আমি বি স্কোয়ার সমান কত লিখতে পারি, এ ইন্টু সি, অর্থাৎ বাংলা কথা দিয়ে যদি আমি লিখি মধ্য রাশি স্কোয়ারের মান আমরা বলতে পারি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। তো অনেকে বলে ভাই দ্বিতীয় রাশি কোনটা, মাঝেরটা? না, আমি দ্বিতীয় রাশি ধরছি শেষেরটা, প্রথমটা এ আর পরেরটা কত সি, অর্থাৎ আমরা বলতে পারি যে বি স্কোয়ার সমান এ ইন্টু সি, বি স্কোয়ার সমান এ ইন্টু সি, অর্থাৎ মাঝের পদটা সাইডে যে দুইটা আছে ওই দুইটার কি গুণফলের সমান, মাঝের পদটা স্কোয়ার, মাঝের পদের স্কোয়ার, সাইডে যে দুইটা আছে ওই দুইটার গুণফলের কি সমান, ওই দুইটার গুণফলের সমান। আশা করি সবাই এটা বুঝতে পারছি। এবার আমাকে বলছে চতুর্থ সমানুপাতি। হ্যাঁ, এবার ক্রমিক সমানুপাতি বলে নাই, তো যদি ক্রমিক সমানুপাতি না বলে থাকে সেই ক্ষেত্রে আমাকে যদি কখন আবার কি বলে দেয় যে এ বি সি ডি ক্রমিক না, শুধু চারটি সমানুপাত হলে, চারটি সমানুপাত হলে, এবিসিডি চারটি সমানুপাত, হ্যাঁ সমানুপাতি হলে, এবিসিডি চারটি সমানুপাতি হলে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া a is to b is equal to কত, c is to d, a is to b equal to কত, c is to d, অর্থাৎ a by b equal to কত, c by d। এখান থেকে আমরা আরেকটু অ্যাডভান্স যদি হই, a এর সাথে কত গুণ d, b এর সাথে কত গুণ c, এটা যদি এটাও আমরা মুখস্থ রাখতে পারি, অর্থাৎ আমরা এই কনসেপ্টটাও মুখস্থ রাখতে পারবো, আমাদের এটা অনেক হেল্প করবে আমাকে। অথবা আমি আরেকটা ভাবে মনে রাখতে পারবো যে বাংলা কথা দিয়ে, সেটা কি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি বা শেষের দুইটা রাশির গুণফল ইজ ইকাল টু কত আসবে, দ্বিতীয় রাশি বা মাঝের দুইটা রাশির গুণফল, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, তাই না? অর্থাৎ শেষের দুইটার গুণফল মাঝের দুইটার গুণফলের সমান, বিসি এর মান এ আর ডি এর গুণফলের সমান, অর্থাৎ এডি ইকুয়াল টু কত, বিসি, এডি ইকুয়াল টু বিসি। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এমসিকিউটাতে কি বলছে এবার আমি একটু ভালোভাবে তাকাই। আমাকে এমসিকিউটাতে বলছে 5, 10, 8 চারটা ক্রমিক সমানুপাতি না চতুর্থ সমানুপাতি বের করতে বলছে, 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি। তো ভাইয়া 5, 10, 8 এর আমরা জানি যে চতুর্থ সমানুপাতিটা আমি ধরলাম, এই চতুর্থ সমানুপাতিটা হইছে x, চতুর্থ সমানুপাতিটা আমি কত ধরলাম, x, 5 হইছে প্রথম, 10 দ্বিতীয়, 8 তৃতীয়, x চতুর্থ। তো বলছে চতুর্থ সমানুপাতি কত, তো আমরা জানি মাঝের দুইটার গুণফল প্রথম দুইটার গুণফলের কি, প্রথমটা আর শেষটার গুণফলের সমান, তাহলে প্রথমটা কত 5 আর শেষটা কত x, তার মানে আসতেছে কত 5x, আর মাঝের দুইটার গুণ করলে আসতেছে 8 10 80, তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু কত আসতেছে 80 বাই কত 5, দ্যাট মিন্স কত 16, অর্থাৎ এটাই আমাদের কি আসতেছে 16 উত্তর। বুঝতেছি সবাই? জাহান বলছে মিম কত 11/14, 11/14 না ভাইয়া, 11/14 না, 11 উত্তর হইছে কত, 11 উত্তর হইছে 16, 11 উত্তর কত 16, 5 16 80, 80 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 16, উত্তর 16 আসবে। হ্যাঁ, উত্তর 16 আসবে। বুঝছি তো সবাই? মিম যে উত্তর দিচ্ছেন আপনার উত্তরের কারেকশনটা কি পাইছেন? উত্তর কিন্তু 16 14 হবে না, উত্তর হবে কত 16, 11 উত্তর হবে 16। আশা করি বুঝতে পারছেন, ওকে। এবার আমরা পরেরটাতে যাই। বলছে দুইটি সংখ্যার অনুপাত 7:5 হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত? দুটি সংখ্যার অনুপাত বলে দিছে 7:5, দুইটি সংখ্যার অনুপাত বলে দিছে 7:5 হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত? সমষ্টি মানে ভাইয়া যোগফল, অন্তর মানে কি ভাইয়া বিয়োগফল। সমষ্টি মানে যোগফল, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে আমাকে এখানে বলছে দুইটা সংখ্যার অনুপাত বলে দিচ্ছে 7:5, তো প্রথম সংখ্যাটা কত ভাইয়া 7x, দ্বিতীয় সংখ্যাটা কত ভাইয়া
5x। তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত? দুইটা সংখ্যার বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি ও অন্তরের, হ্যাঁ বর্গের সমষ্টি, তাদেরকে বর্গ করব আর তাদের সমষ্টি আর অন্তরের কি অনুপাত। তাহলে আমরা দেখি কত আসে। হ্যাঁ, দুইটি সংখ্যার অনুপাত 7:5 বলে দিছে, তাদের বর্গের সমষ্টি আর অন্তরের অনুপাত চাইছে। দেখি আমরা কত আসে। আমি একটা ধরছি কত 7x আর একটা কত 5x, তাদের বর্গের সমষ্টি তাহলে কত আসছে 5x। তাহলে বর্গের সমষ্টি পাইলাম, অর্থাৎ এখানে আসছে বর্গ, তাদের বর্গের সমষ্টি 7 সাথে কত 49 x স্কয়ার 25 x স্কয়ার, তার মানে কত আসছে 69। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি 49 প্লাস 25 অর্থাৎ কত আসছে 74 x স্কয়ার। এটা হচ্ছে বর্গের সমষ্টি। আর তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত? সমষ্টি পাইছি, এবার বর্গেরই সমষ্টি আবার বর্গেরই কি অন্তর, তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত। তো অন্তরের অনুপাত মানে 7x, এই যে বর্গ সমষ্টি পাইছে এখানে আর অন্তর পাইতেছে এখানে, মাইনাস 5x হোল স্কয়ার। তাহলে দেখি এবার কত আসে 49 x স্কয়ার মাইনাস 25 x স্কয়ার। ভাইয়া 49 x স্কয়ার থেকে 25 x স্কয়ার যদি বাদ দিয়ে দেই তাহলে কত আসছে ভাইয়া? আমি দেখতে পাচ্ছি ভাই এখানে 24 আসছে, 24 x স্কয়ার। এবার এটার আর এটার কি চাইছে? অনুপাত চাইছে। বর্গের সমষ্টি অন্তরের অনুপাত কত? তাহলে আমি এখানে লিখতে পারি 74x স্কয়ার আর নিচে কত ভাইয়া 24x স্কয়ার। ax স্কয়ার x স্কয়ার কি কাটা। এবার আমরা দেখি 74 কে কত দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ আমরা যদি টোটালটাকে ক্যালকুলেটরে বসাই দেই 74 ডিভাইডেড বাই কত 24, তাহলে একবারে ক্যালকুলেশন করলে আসবে 37 বাই কত 12, 37/12। অর্থাৎ দেখি আমাদের অপশনে এটা আসে কিনা। 37 ইস টু কত 12, অর্থাৎ প্রথমটা আমাদের উত্তর, বুঝতেছি সবাই? খুবই গরম। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি। পরেরটাতে যাই। কি বলছে? দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির সমষ্টি 42 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বের করতে বলছে। দুইটা সংখ্যার অনুপাত বলে দিছে, দুইটা সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির সমষ্টিও বলে দিছে, বৃহত্তম সংখ্যাটি কত বের করতে বলছে। ইজি প্রশ্ন। প্রথম সংখ্যাটা কত ভাইয়া 3x, দ্বিতীয় সংখ্যাটা কত ভাইয়া 4x। এই দুইটা সংখ্যার সমষ্টি বলে দিছে, তার মানে 3x প্লাস 4x সমান কত আসছে 42। তা আমি এখানে দেখতে পাইতেছি 7x সমান 42। ভাইয়া যদি কত 42 কে আমরা কত দিয়ে ভাগ করে দিচ্ছি? 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ x সমান আসছে কত 6 7 42, অর্থাৎ 6 6 7 42। এবার আমাকে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে। বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 4x হবে, তাহলে 4x 4 ইনটু কত 6, দ্যাট মিন্স 4 6 কত 24, অর্থাৎ আমাদের উত্তর প্রথম অপশনে আছে। আচ্ছা, কে আসছে আমাদের মাঝে? চলে এসেছে অন্তু তাসলিমা। আসসালামু আলাইকুম ভাইয়া। করেন, আপনার জন্য তো আরো দরকার, আপনার জন্য এই এমসিকিউ আরো সবার আগে দরকার। আপনি কিচ্ছু করেন বা না করেন, আপনি এই এমসিকিউ সবার আগে সলভ করে যাবেন। আপনার লাইফে দরকার আছে এমসিকিউ গুলো, কারণ আপনার বোর্ড পরীক্ষায় যেহেতু আপনি ম্যাথটাতে একটু দুর্বল, আপনি এই এমসিকিউ গুলো যেভাবে করাচ্ছে হাতে কলমে আপনি খাতার ভিতরে করে ফেলেন, দেখেন আপনি ভালো একটা পরীক্ষা দিয়ে আসবেন। 12 ক বলছেন আপনার, দেখি 12 কতে আপনি কি বলছেন। হ্যাঁ 12 ক, থ্যাংক ইউ। এরপরে কি বলছেন আপনি? মিমও বলছে 12 ক, থ্যাংক ইউ। মিম বলছে 13 ক, থ্যাংক ইউ। মিম বলছে 13 ক, থ্যাংক ইউ। এরপরে আমরা যাচ্ছি পরেরটাতে। বলছে 3m প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস m ইকুয়াল টু 9 হলে m ইজ টু n কত? অর্থাৎ আপনাকে বলে দিছে 3m প্লাস n ইজ ইকুয়াল টু n মাইনাস কত m, এটার মান 9। আমাকে এখান থেকে m ইজ টু n বের করতে বলছে। পরীক্ষায় n ইজ টু m ও বের করতে বলতে পারে। আমি এখান থেকে কি লিখতে পারি? আড়াআড়ি এটার নিচে মনে মনে কত আছে 1, তাহলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করলে 3m প্লাস n যা আছে তাই, এটার সাথে এটার গুণ করলে 9n মাইনাস কত 9m। এবার m গুলোকে যদি সব এক পাশে নিয়ে যাই, এখানে আছে কত 3m, আর এই 9m টা মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম প্লাস, এবার এখানে থাকতেছে 9n, এটাই পাশে নিয়ে আসলাম মাইনাসের n। ভাই এখানে 9 আর 3 কত? অবশ্যই 12।
কত আসবে 12 n আসবে, 9 10 11 12 12m, আর এই পাশে আসতেছে কত 8n। এবার দেখি আমাকে m is to n বের করতে বলছে। তো ভাইয়া যেহেতু m is to n বের করতে বলছে, আমি m কে এখানে রাখলাম, n কে নিচে নিয়ে আসলাম। এখানে আমাদের আসতেছে 8 বাই কত 12। কাটাকাটি যদি করে ফেলি 4 দিয়ে করলে 4 দুগুণে 8 3 4 12, দ্যাট মিন্স 2 is to 3, m is to n এর মান 2 is to 3। কখনো যদি আমাকে এখানে এটা না বলে, কারণ আমরা জানি এখানে কি লিখতে পারি m is to n, যদি আমাকে বলতো এখানে কত m বাই n পাইছি না 2/3, কিন্তু এটা না বলে আমাকে যদি বলতো n is to m কত, তাহলে সেই ক্ষেত্রে কিচ্ছু না ভাইয়া, ব্যস্তকরণ করে দিব n বাই m, আর এখানে কত 3/2, n is to m সমান 3 is to 2। এভাবে প্রশ্ন দিতে পারে, ঘুরাইতে পারে। কি বলছে মাইশা জাহান, কি মাইশা জাহান আসছে নাকি মেহজাবিন মাইশা, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য এমসি গুলো গুরুত্বপূর্ণ, আপনাদের ফ্রেন্ডদেরকেও দিয়ে দিবেন এমসি গুলো। আপনাদের ফরজ এগুলো করা, ফরজ না পরীক্ষা ফেল করবেন, ফেল করবেনই, তাই অতি সত্বর আপনি আপনি আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই দিয়ে দেন এবং আপনিও করেন। হ্যাঁ আপনিও করেন। কি বলছে পটকা মাছ, কি বলছে, বলছে জফলাটা ভালো অনেক আমার মতো। হ্যাঁ পটকা মাছ তোর মতো অনেক ভালো। এবার দেখ কি বলছে, পরেরটাতে যাই। 261টি আম 3 ভাইয়ের মধ্যে, কয়টা 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3 1/5 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে, প্রথম ভাই কতটি আম পাবে। তো এই এমসিকিউ গুলো যদি করতে চাই, এটা কিন্তু ভগ্নাংশ। আমরা এখানে আরেকটা এমসিকিউ পাইছি, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রথম টেকনিক হচ্ছে আমাকে এই যে সংখ্যাটা অনুপাতটা এখানে যেটা দিয়ে দিছে, সেই অনুপাতটাকে কিসে নিয়ে ফেলা, সেই অনুপাতটাকে একটু ভেঙে ফেলা, সরল আকারে নিয়ে আসা। তা আমি সেই সরল আকারে নিয়ে আসতেছি। কি বলছে আমাকে, অনুপাতটা বলছে 1/3 is to 1/5 is to 1/9। টেকনিকটা কি একটু ফলো করি। আগে আমরা দেখব যে 359 অর্থাৎ ভগ্নাংশগুলোর হরে কি আছে। সরল বানানোর টেকনিকটা কি, ভগ্নাংশগুলোর হরে আছে 359, এগুলোর আমি সর্বপ্রথম লসাগু বের করব। তো লসাগু 3 দিয়ে যদি করি 1 5 3 3 5 15 3 15 কত 45, তার মানে লসাগু করে আমরা পাইলাম 45। এটা আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে কত গুণ করে দিব, 45 টা গুণ করে দিলেই আমরা এটার সরল ফর্মটা পাওয়া যাব। অর্থাৎ নিচে যেই হরগুলো থাকবে সেই হরগুলোর লসাগু দিয়ে প্রত্যেকটা অনুপাতকে কি করে দিব, গুণ করে দিব। 1/9 ইনটু কত 45, দেন কি আসছে 3 দিয়ে করলে 3 15 কত 45, অর্থাৎ আমি এখানে 15 লিখতে পারি। এরপরে দেখা যাচ্ছে 5 নং কত 45 লিখতে পারি। 9 দিয়ে করলে কত আসে 5, তার মানে 5। এবার আমি তিনটার অনুপাত পেয়ে গেছি, 15:9 কত 5, 15:9 কত 5। আমাকে বলছে টোটাল আম কয়টা, 261টা আম। তো আমি এই অনুপাত আকারে দিয়ে দিছি এটা। তো অনুপাতের প্রথম রাশিটা কত ধরতেছি 15x, এটা প্রথম বাই পাই, দ্বিতীয় বাই পাই কত 9x, তৃতীয় বাই পাই কত 5x। আর আমি জানি এই সবগুলোকে ভাইয়া যদি কি করি যোগ করি তাহলে কত আসবে 261টা আম আসবে। তো আমি যদি সবগুলোকে যোগ করে দেই, তাহলে কি আসবে 15x প্লাস 9x প্লাস 5x সমান কত 261। ভাইয়া সবগুলো যদি যোগ করি তাহলে কত আসছে 15 যোগ 9 যোগ 5, অর্থাৎ সবগুলো যোগ করলে 29x সমান 261 আসছে। ভাইয়া 29টা যদি ওই পাশে আমরা ঘাড় ধাক্কা ধরে বের করে দেই, তাহলে এই পাশে গুণ, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ। অর্থাৎ 261 ভাগ কত 29, ক্যালকুলেশন করলে কত আসছে 9 আসছে। অর্থাৎ আমরা x এর মান 9 পেয়ে গেছি। আমাকে বলছে প্রথম ভাই কতটি আম পেল, প্রথম ভাই কতটি আম পেল, প্রথম ভাইয়ের কথা বলছে। তো প্রথম ভাই কে ছিল, ওই যে 15x, প্রথম ভাই কত 15x। তাহলে প্রথম ভাই আম পাইছে কত, প্রথম ভাই আম পাইছে 15x। x এর মান কত পাইছে ভাইয়া, x এর মান পাইছে 9। তাহলে 15 into 9, 15 into 9 কত আসছে 135। অর্থাৎ আমাদের খ এর উত্তর, অর্থাৎ আমাদের উত্তর কত খ, উত্তর কত খ। বুঝতেছি, সবাই কি বুঝতেছি? রেসপন্স করবেন ভাইয়ারা, রেসপন্স করবেন। রেসপন্স করলে ভাল লাগে। মনে হচ্ছে যে লাইভে ক্লাস নিচ্ছে না,
সামনাসামনি ক্লাস নিচ্ছি, তাই কি বলছে জাহান মিম বলছে ভাইয়া 15 ক না 15 ক না 15 ভাইয়া খ 135 প্রথম বলছে। হ্যাঁ বলছে প্রথম ভাই কতটি আম পেল, তিনটি ভাইয়ের মধ্যে ভাগ করে দিছে, তার মানে এটা প্রথম ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, তাই না? প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ভাইয়ের মধ্যে যেহেতু ভাগ করে দিছে, তার মানে প্রথম ভাই পাইছে কয়টা? 135টা। আপনি কি আপনার ভুলটা বুঝতে পারছেন? না বুঝলে আমাকে বলেন, আমি আবার বুঝাই দিব। বলেন বুঝছেন কিনা? মেহজাবিন মাইশা আপনি কি বুঝতেছেন? আপনার ফ্রেন্ডদেরকেও বলেন, আপনার ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে দেন যারা এই বছর ম্যাথ পরীক্ষা দিচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছি। পরেরটাতে যাই। অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ খেয়াল করেন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে? যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে? ভাইয়া এটা একটা সহজ টেকনিক হচ্ছে, ফার্স্ট অফ অল যেহেতু বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য একটা জানলেই হয়ে যায়। বাহুর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বাহুর দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে। তা আমাকে বলছে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তা আমি ধরলাম যে আগে আমাদের যে বর্গক্ষেত্রটা ছিল, আগে যে বর্গক্ষেত্রটা ছিল তার বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ, বাহুর দৈর্ঘ্যটা কত ধরছি আমি? এ, তাহলে তার ক্ষেত্রফল কত? এ স্কয়ার, তার ক্ষেত্রফল এ স্কয়ার। কিন্তু আমি যখন 20% বৃদ্ধি করছি, আমি যখন বাহুর দৈর্ঘ্যটা কত পার্সেন্ট বৃদ্ধি করছি? 20%। অর্থাৎ আগে যেই বাহুর দৈর্ঘ্যটা ছিল, আগে যেই বাহুর দৈর্ঘ্যটা ছিল আমি সেই বাহুর দৈর্ঘ্যটাকে এবার 20% বৃদ্ধি করছি। কথাটার মানে হচ্ছে 20% বৃদ্ধি। হ্যাঁ 20% বৃদ্ধি, এই কথাটা একটু বুঝি। কতটুকু বৃদ্ধি? 20%। কার 20%? আগে যেটা ছিল তার 20%। আগে কত ছিল? এ, এত এর কয় পার্সেন্ট ভাইয়া? 20%। তার মানে এটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। এটা কি পাইছে? বৃদ্ধি। মানে আমরা বলতেছি অর্থাৎ এই মানটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কতটুকু বর্গের বাহুর মান কি পাইছে? বৃদ্ধি পাইছে। কতটুকু বর্গের বাহুর মান বৃদ্ধি পাইছে? আগে কত ছিল? এ, এর কতটুকু বৃদ্ধি পাইছে? এর 20% বৃদ্ধি পাইছে। দ্যাট মিন্স এর 20% যেহেতু বৃদ্ধি পাইছে, আমি এখানে বলতে পারি a ইনটু 20 বলতে 20 বাই কত? 100। ক্যালকুলেশন করলে কত আসছে? a বাই কত? 5। a বাই কত? 5। অর্থাৎ এতটুকু আমাদের বৃদ্ধি পাইছে। আমি যদি এখন প্রশ্ন করি বৃদ্ধি পাওয়ার পরে, বৃদ্ধি পাওয়ার পরে, বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্যটা কত? বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য, হ্যাঁ বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্যটা কত? বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য, বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্যটা আমি মনে হয় বলতে পারি আগে ছিল কত? এ প্লাস বৃদ্ধি যেহেতু পাইছে এ বাই কত? 5। এটা যদি আমি লসাগু করি কত আসছে? 5, 5a প্লাস কত? এ, দ্যাট মিন্স কত আসছে? 6a বাই 5। এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্যটা। বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য কত? বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য। এবার আমি যদি বলি এই যে বৃদ্ধি পাইছে, এই বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত? আমি ধরলাম এই যে বৃদ্ধি যখন পাইছে, বৃদ্ধি পাওয়ার পর আমাদের বর্গক্ষেত্রটা হয়েছে ঠিক এতটুকু। হ্যাঁ আগের চেয়ে কি পাইছে? বৃদ্ধি পাইছে। তো আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ, তাই তার ক্ষেত্রফল আসছে কত? এ স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য কত? 6a বাই 5, তাহলে এখন তার ক্ষেত্রফল কত হবে? 6a বাই 5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে কত আসছে? 36a স্কয়ার বাই 25। এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর কি? বৃদ্ধি পাওয়ার পর আমরা পাইলাম ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার পর। এবার আমরা দেখব ক্ষেত্রফলটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, কারণ এটা বড় ক্ষেত্রফল, এটা ছোট ক্ষেত্রফল। আমি একটু দেখতে যাচ্ছি এই যে ক্ষেত্রফলটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? কতটুকু বৃদ্ধি পাইছে? এবার আমরা বৃদ্ধির পার্টটুকু যদি লিখি, কি পার্ট? বৃদ্ধির পার্ট, বৃদ্ধি আমরা বিয়োগ করে দিব। হ্যাঁ আগে কত ছিল? 36a স্কয়ার বাই কত? 25। বড়টা বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল কত পাইছি? a স্কয়ার পাইছি। অর্থাৎ আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো এখানে আসছে 36a স্কয়ার মাইনাস কত ভাইয়া? 25a স্কয়ার। ভাইয়া 36 থেকে যদি 25 চলে যায়, 36 মাইনাস কত? 25, তাহলে আমাদের আসতেছে কত? 11। অর্থাৎ আমরা এখানে পাইতেছি 11a স্কয়ার বাই কত? 25। 11a স্কয়ার বাই কত? 25। অর্থাৎ এই ক্ষেত্রফলটুকু আমরা কি পাইছে? বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রফলটুকু বৃদ্ধি পাইছে। আশা করি এটা বুঝতে পারছি। এবার আমরা একটু আসি যে
শতকরার হিসাবটাতে যদি আমরা আসি, একটু খেয়াল করি ভাইয়া, শতকরা হিসাবটাতে আসি। হ্যাঁ, শতকরা হিসাবটাতে আমরা একটু আসি, এখানে করতেছি, একটু মনোযোগ দিয়ে তাকাবেন। কি করতেছি, আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ছিল ভাইয়া কত? এ স্কয়ার। এ স্কয়ার থেকে বৃদ্ধি পেয়ে হইছে কত ভাইয়া? ওই যে এখানে পাইছি 11 এ স্কয়ার বাই কত? 25। 11 এ স্কয়ার বাই কত? 25। আর একের জন্য কত? কত? 11 এ স্কয়ার বাই কত? 25 ইনটু, এটা ভাগ হয়ে যাবে, ভগ্নাংশ যেহেতু হয়ে যাবে এই পাশে এসে ভাগ, ইনটু 100 এর জন্য কত? তাহলে আমরা কি করতে পারি, 11 এ স্কয়ার বাই কত? 25 ইনটু উপরে হবে 100, নিচে হবে কত? এ স্কয়ার। ভাইয়া এ স্কয়ার কি কাটা, 25 দিয়ে 100 কে কাটাকাটি করলে কত আসবে ভাইয়া? 4। 4 এর সাথে 11 গুণ করলে কত আসবে? 44। দ্যাট মিন্স আমাদের উত্তর কত? 44। এটা একটু বড় ধরনের এমসিকিউ, আমরা শর্ট করে বলি এখন। হ্যাঁ, বড় ধরনের এমসিকিউ, এটাকে সবাই বুঝছি? কনা আহমেদ, অপূর্ব রহমান, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ক্যালকুলেশন ভুল করছিলাম। আচ্ছা, এখন মনে হয় বুঝতে পারছেন। হ্যাঁ, ক্যালকুলেশন ভুল করলো, এখন মনে হয় ঠিক করতে পারছেন। হ্যাঁ, যাদেরকে মেনশন দিয়ে দিচ্ছেন সবাই ক্লাস করেন ভাইয়া, যাদেরকে মেনশন দিয়ে দিতেছেন। হ্যাঁ, দেখেন শর্টকাট এমসিকিউ কি, এমসিকিউ তে কেমনে করব, যদি কখনো বলে, যেটা তো আমি একটু বড় করে দেখাইছি, এটাকে যদি আমি এখন শর্ট করতে চাই, যে যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? প্রথম কাজ, যে এখানে আগে ক্ষেত্রফল কত ছিল? এ স্কয়ার। সবার আগে এ স্কয়ারটাকে নিচে দিয়ে দিব, এ স্কয়ারটাকে নিচে লিখবো, আর টোটাল 100 শতকরাটাকে কোথায় রাখবো? উপরে। আর এই যে খালি ঘরটা, এটা সব সময়, এটা যার সাথেই বসুক, কোনো ঝামেলা নাই, যারকেই বলুক, এই জিনিসটা আমরা কি করব, যে ফিক্সড। বর্গক্ষেত্রের ক্ষেত্রে উপরে হবে 100, নিচে হবে শতকরা। যদি বলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস কতটুকু পাইছে, এটা ফিক্সড, উপরে 100, নিচে কত? এ স্কয়ার। আর এখন যদি বৃদ্ধির কথা বলে তাহলে বৃদ্ধি লিখবো, যদি হ্রাসের কথা বলে তাহলে হ্রাস লিখবো। কিভাবে এটা করার টেকনিকটাই হচ্ছে, 20% যে বৃদ্ধিটা পাইছি, সেই বৃদ্ধিটা আমরা এখানে কি করে দিব? উল্লেখ করে দিব। এখন কতটুকু, আগে কত ছিল? এ স্কয়ার, বৃদ্ধি পেয়ে কত হইছে, এই দুটার বিয়োগফল ক্যালকুলেশন করে আমরা জাস্ট এখানে বসাই দিব, কিছু করার দরকার নেই। তাহলে এই হিসাবটা করার দরকার নেই। এই যে আমি এখানে পাইছি কত? 11 a স্কয়ার বাই 25, এখানে লিখে ফেলবো 11 a স্কয়ার বাই 25, 11 a স্কয়ার বাই 25। ওকে, বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্যটাও লিখে ফেলবেন, ক্যালকুলেশন করে ফেলবেন। এখানে সরাসরি আমরা পাইলাম 11 a স্কয়ার বাই কত? 25। যদি a স্কয়ার কাটেন, 25 25 কাটেন, 4 4 11 কত? 44। শর্টকাটে এইভাবে করে ফেলতে পারেন। ওকে, শুধু এইটুকু বের করে ডাইরেক্ট মেরে দিবেন। বুঝতে পারছি সবাই? এই ছিল আমাদের এই চ্যাপ্টারের, আমাদের যদি বলি কি বলে এমসিকিউ গুলো। এখান থেকে আরেকটু কনসেপ্ট আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এই চ্যাপ্টারের জন্য আমরা এই চ্যাপ্টারটার পরে আসতেছি অধ্যায় 5টা, 1 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে। ওখান থেকে এমসিকিউ আসে। দ্বিভাজিত অনুপাত, একটা শব্দ পাই আমরা, কি ভাজিত? দ্বিভাজিত অনুপাত। আমরা একটু এটা বলে দিই। হ্যাঁ, দ্বিভাজিত অনুপাত একটু মার্ক করে বলে দিচ্ছি। দ্বিভাজিত অনুপাত, এটা আপনার এমসিকিউ তে দিতে পারে। দ্বিভাজিত অনুপাত। ওকে, দ্বিভাজিত অনুপাত। কখনো যদি এটা চায় যে একটা সংখ্যা বলে দিয়ে, একটা অনুপাত বলে দিয়ে বললো কি 9:16, বললো এই সংখ্যাটার, এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত নিচের কোনটি, এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত নিচের কোনটি, তাহলে সহজ ভাষায় আমরা কি করে দিব, এটাকেও রুট করে দিব, এটাকেও রুট করে দিব। দ্বিভাজিত মানে কি করে দেওয়া? উভয় পক্ষকে রুট করে দেওয়া। তাহলে 3 কে রুট করলে কত আসে? 9 কে রুট করলে কত আসে? 3। আর 16 কে রুট করলে কত আসে? 4। 3:4 তো দ্বিভাজিত এই কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার রাখি। দ্বিভাজিত আমরা এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার রাখবো। ওকে, আর এখান থেকে আর না পড়লেও হবে, শুধুমাত্র আপনারা আপনাদের কত নাম্বার চ্যাপ্টার 11.2 এর 10 নাম্বার যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা একটু শেখা যাবেন। ওকে, চিনি বলছে সমপরিমাণ 1 গ্রাম সমপরিমাণ কাঠের ওজন পানির ওজনের শতকরা কত ভাগ, এরকম কনসেপ্টটা দিয়ে আছে, ওটা একটু করে ফেলবেন। অর্থাৎ এখান পর্যন্ত, অর্থাৎ আমরা 11 অধ্যায় থেকে 13টা এমসিকিউ সলভ করছি 11.1 আর 11.2 থেকে, খুবই অল্প এমসিকিউ। আমরা এখন এটা শেষ করে আমরা চলে যাচ্ছি কিসের ভিতরে? আমরা এখন চলে যাচ্ছি অধ্যায় 1 এর মধ্যে। অধ্যায় 1 কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। ওখান থেকে আমরা একটা বড় যে 2টা এমসিকিউ পাই। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি।
আমরা এবার অধ্যায় একে যাচ্ছি, আমরা অধ্যায় একে চলে যাচ্ছি, আমরা একটু সেটা দেখাই ভাইয়া। নো নো, অধ্যায় একের যে এমসিকিউটা আমরা একটু সেটাতে যাই। আমরা অধ্যায় একে যে এমসিকিউটা পাইছি সেই এমসিকিউটা যদি আমরা এখন সলভ করি, আচ্ছা আমরা এবার যাচ্ছি কিসে, হ্যাঁ আমরা অধ্যায় একে মনে হয় এসে পড়ছি, অধ্যায় একে আমরা এসে পড়ছি। আচ্ছা আমরা এবার যে অধ্যায়টা করব, কি প্রুফ দিলেন না মনে থাকবে? আরে দিব, সময় হলে অবশ্যই দিব। এরপরে কি ভাইয়া, এরপর কি ফিজিক্স লাইভ হবে আজকে? হ্যাঁ আজকে ম্যাথের পর আবার ফিজিক্স লাইভ হবে, ম্যাথের পর আবার ফিজিক্স লাইভ হবে। ওকে আচ্ছা দেখেন, এবার আমরা করতেছি যেটা, সেটা হচ্ছে অধ্যায় এক, অল্প এমসিকিউ আছে, খুব সহজেই দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ খুব সহজেই দ্রুত শেষ হয়ে যাবে। আমরা অধ্যায় পাঁচে অধ্যায় একে চলে যাচ্ছি। অধ্যায় এক, হ্যাঁ অধ্যায় একে এখানে একটু কারেকশন আছে, এখানে একটা পৌনঃপুনিক হবে, 4 এর উপর একটা পৌনঃপুনিক হবে। তো এখানে প্রথম এমসিকিউতে কি বলছে, দেরি না করি সলভ করে ফেলবি। হ্যাঁ বলছে 0.24 তার উপরে পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? একটু বলে দেই আমরা যে নরমাল যদি কখনো এরকম থাকে 0.24 পৌনঃপুনিক নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে এই দশমিকের জন্য সাধারণ ভগ্নাংশ যদি প্রকাশ করতে চাই, দশমিকের জন্য নিচে একটা 1 হবে, দশমিকের পর যতটা সংখ্যা থাকবে, দশমিকের পর যতটা কি থাকবে সংখ্যা থাকবে, দশমিকের পর যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য, দশমিক উঠাই দিব, যে সংখ্যাটা থাকবে 024 তার অর্থপূর্ণ সংখ্যা হয়েছে 24। এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। এরপর কাটাকাটি করলে যেটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। ওকে সাধারণ ভগ্নাংশ কোনটি? কিন্তু আমাকে এখানে বলছে যে 0.24 তার উপরে পৌনঃপুনিক, তার উপরে কি পৌনঃপুনিক। কনসেপ্টটা কিভাবে করব আমরা? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিয়ম হচ্ছে যদি কখনো পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকে, যতটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকবে তার জন্য নিচে ততটা নাই। বলছি কি, যতটা পৌনঃপুনিক যুক্ত, এই যে উপরে যে ফোঁটা এটাকে বলা হয় পৌনঃপুনিক, যতটা পৌনঃপুনিক যুক্ত নাম্বার থাকবে নিচে ততটা 9 লিখব। দশমিকের পর যতটা পৌনঃপুনিক ছাড়া থাকবে ততটা শূন্য দিব। তাহলে একটা দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, সেটা কত? দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে একটা, সেটা 2। তাই আমরা কত লিখবো এখানে? একটা শূন্য দিব, কারণ দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা? একটা। আশা করি এটুকু বুঝতে পারছি। এবার টোটাল সংখ্যাটার দিকে যদি তাকাই, টোটাল সংখ্যাটার দিকে, টোটাল সংখ্যাটা কত? 024। খেয়াল করবেন এই 0.24 তার উপরে কত? পৌনঃপুনিক।
আমার প্রথম কাজ হচ্ছে নিচে যতটা পৌনঃপুনিক থাকবে ততটা 9, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া যতটা থাকবে ততটা 0। এবার আমরা ওই টোটাল সংখ্যাটা থেকে পৌনঃপুনিক অংশটা কেটে দিব, সাথে দশমিক অংশটাও কেটে দিব, সরি পৌনঃপুনিক অংশটাও কেটে দিব, দশমিক অংশটাও কেটে দিব। ওকে, পৌনঃপুনিক অংশটাও কেটে দিব, দশমিক অংশটাও কি করব আমরা কেটে দিব। ওকে, পৌনঃপুনিক অংশটাও কেটে দিব, আবার কি দশমিক অংশটাও কেটে দিব। পৌনঃপুনিক অংশটাও আমরা কেটে দিব, দশমিক অংশটাও আমরা কেটে দিব। ওকে, এই যে আমরা এই অংশটা কেটে দিচ্ছি, দশমিক অংশটাও কেটে দিচ্ছি, পৌনঃপুনিক অংশটাও কেটে দিচ্ছি, দশমিক অংশটাও কেটে দিচ্ছি, পৌনঃপুনিক অংশটাও কেটে দিচ্ছি। তাহলে দশমিক আর পৌনঃপুনিক অংশটা যদি আমি কেটে দেই, সংখ্যাটা কত আসে? 0.24। আমি দশমিক অংশটাও কেটে দিব, পৌনঃপুনিক অংশটাও কেটে দিব, দশমিক অংশটাও কেটে দিচ্ছি, পৌনঃপুনিক অংশটাও কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা কেটে দিলাম, আবার এটা কেটে দিলাম। তাহলে সংখ্যাটা কত? 0 to 4। অর্থপূর্ণ সংখ্যা কত? অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে 24, এখানে লিখবো 24, মাঝে দিব কি মাইনাস। এবার আমাদের পৌনঃপুনিক কোথায় ছিল? এখানে ছিল। দশমিক কোথায় ছিল? এখানে ছিল। হিসাবগুলো ফলো করেন কিন্তু। দশমিকের পর যতটা পৌনঃপুনিক ততটা 9 নিচে, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া যতটা ততটা 0 নিচে। এবার দশমিকে উঠাই দিছি, পৌনঃপুনিকে উঠাই দিছি, দুইটা উঠাই দেওয়ার পর টোটাল সংখ্যাটা 0 to 4, অর্থপূর্ণ সংখ্যা কত? 24, লিখছি 24 মাইনাস। এবার আমরা এই টোটাল সংখ্যাটা থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটা কোনটা? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাদ দিয়ে দিব, বাদ। ওই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে আবার কোনটা বাদ দিয়ে দিব? দশমিক অংশটা বাদ দিয়ে দিব। কোন অংশটা বাদ দিয়ে দিব? দশমিক অংশটা বাদ দিয়ে দিব। অর্থাৎ টোটাল সংখ্যাটা কত ছিল? এটা তো দশমিক অংশটা বাদ দিয়ে দিচ্ছি, দশমিক অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দশমিক অংশটা যদি বাদ দিয়ে দেই তাহলে টোটাল সংখ্যাটা 0 2, অর্থপূর্ণ সংখ্যা 2, দ্যাট মিন্স আমরা এখানে বিয়োগ করব 2। আরেকটা ম্যাথ আছে, ওটা দিয়ে আরেকটু বিস্তারিত বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে কত আসছে? এখানে আসছে আমাদের 22, নিচে কত? 90। 22 কে যদি 90 দিয়ে ভাগ করি, 22 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স আমাদের আসছে 11/45। 11/45, আশা করি বুঝতে পারছি। 11/45। আচ্ছা, বুঝতেছি সবাই? না বুঝলে প্রশ্ন করেন, না বুঝলে প্রশ্ন করবেন সবাই। তাহলে এটা কিন্তু ইজি। হ্যাঁ, একটু কঠিন প্রথম এমসিকিউ, যেহেতু পরের এমসিকিউটাতে গেলে আরো ইজি হয়ে যাবে। আমরা পরের এমসিকিউটাতে যাই। কি বলছে এখানে? আরেকটু কারেকশন আছে। সেই কারেকশনটা হচ্ছে এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক যদি হয়, বলছে এটার মান কত। এবার আমরা একটু খেয়াল করি এটাকে ভাঙানোর টেকনিকটা কি। এটাকে ভাঙানোর টেকনিক হচ্ছে, একটা হচ্ছে 0.2 এর উপর পৌনঃপুনিক, মাঝে ভাগ 0.044 এর উপর পৌনঃপুনিক। ভাঙানোর টেকনিকটা হচ্ছে একটা পৌনঃপুনিক আছে, নিচে একটা 9, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে না? যদি থাকতো শূন্য দিতাম, কিন্তু নাই, তাই দিব না। এবার আমরা দশমিকও উঠাই ফেলবো, পৌনঃপুনিকও উঠাই ফেলবো। দুইটা সংখ্যা উঠাই ফেললে 0 2 থাকে, তার মানে অর্থপূর্ণ সংখ্যা কত? 2। এই 2 থেকে বিয়োগ করব পৌনঃপুনিক অংশ বাদ, পৌনঃপুনিক অংশ বাদ দিলে থাকে কত? 0 পয়েন্ট। এবার পয়েন্ট উঠাই দেন, তাহলে থাকে 0। তার মানে আমাদের এখানে আসলো কত? 2/9, মাঝে কি ভাগ। এবার এটার কথা বলেন, পৌনঃপুনিক যুক্ত কয়টা? একটা। একটার জন্য কয়টা 9 আসবে? একটা 9। বা দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া আছে? হ্যাঁ আছে। কয়টা? একটা। তাই কয়টা শূন্য? একটা শূন্য। এবার দশমিকে উঠাই ফেলেন, পৌনঃপুনিকে উঠাই ফেলেন, তাহলে টোটাল সংখ্যাটা কত? 004। অর্থপূর্ণ সংখ্যা কত? 4 মাইনাস। এবার পৌনঃপুনিক অংশটা বাদ দিয়ে দেন, পৌনঃপুনিক অংশটা বাদ, তাহলে সংখ্যাটা থাকে 0.0। ওখান থেকে আবার দশমিকটা বাদ দিয়ে দেন, তাহলে 0 0 0 0 মান 0। দ্যাট মিন্স ভাগ 4/90, 2/90, ভাগ থেকে গুণে দিলে 90/4। এটা দিয়ে এটা কাটাকাটি করলে 2, এটা দিয়ে এটা কাটাকাটি করলে 9 10 90, এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত আসবে? 5। তার মানে আমাদের উত্তর হয়েছে 5। উত্তর 5। বুঝতেছি? সবাই কি বুঝতেছি? সবাই যদি বুঝে থাকি সবাই ভাইয়া জানাইও। হ্যাঁ, যারা যারা করতেছি ক্লাস, সবাই যদি বুঝে থাকি সবাই প্রশ্ন করবা বুঝতেছো কিনা। হ্যাঁ, নিচের কোনটি
মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা বলছে? নিচের কোনটি মূলদ সংখ্যা? ভাইয়া এই টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষার জন্য এত এত বেশি গুরুত্বপূর্ণ, এবারও বলে দিচ্ছি আপনাদের একটা পরীক্ষায় আসবে এই টাইপের এমসিকিউ। ওকে, নিচের কোনটি মূলদ সংখ্যা? পরীক্ষায় আসবে। নিচের কোনটি মূলদ সংখ্যা? পরীক্ষায় আসবে। নিচের কোনটি মূলদ সংখ্যা? কি বলছে? ক্যালকুলেটর দিয়ে করতে গেলে খুব ইজি। আমরা ভাই টোটালটাকে ক্যালকুলেটর বসাই দিব। দশমিকের পর যদি খুব গুনতে পারা যায়, দশমিকের পর নাম্বারগুলো গুনতে পারা যায়, অল্প ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে সেই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। সেই সকল সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। বেশি না, 8টার মতো এমসিকিউ আছে মনে হয়। সেই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2√3 এটাকে যদি ক্যালকুলেট করি, দেখবেন দশমিকের পর অসীম পর্যন্ত নাম্বার আসতেছে, মান আসতেছে 3.46464 এভাবে অসীম পর্যন্ত আমাদের কি আসতেছে? নাম্বার আসতেছে। কি পর্যন্ত? যদি আমরা কিসে যাই, এটাকে ক্যালকুলেশন করি, √7 কে ক্যালকুলেশন করেন, তাও দশমিকের পর অসীম পর্যন্ত মান আসবে, র্যান্ডমলি মান আসবে। √3/√2 কেও ক্যালকুলেশন করেন, সেম আসবে। শুধুমাত্র যদি আমি ঘ নাম্বারে যে অপশনটা আছে, উপরে আছে রুট, উপরে কত আছে? √12, নিচে আছে কত? √3। যদি ক্যালকুলেশন করি 2 আসছে, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করার সাথে সাথে 2 এসে পড়ছে। তার মানে এটা একটা মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে কি আকারে প্রকাশ করা যাবে? ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এখানে আমরা একটু বলে রাখি, এই পাই এর মান আর ই এর মান, এই দুইটা কিন্তু অমূলদ সংখ্যা। হ্যাঁ, এটা একটু জেনে রাখি, অমূলদ সংখ্যা। কারণ পায়ের মান আর কার মান? ই এর মান, এটা অসীম পর্যন্ত চলতেছে। পায়ের মান আর ই এর মান অসীম পর্যন্ত চলতেছে, তাই এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আরেকটা জিনিস একটু অনেকে প্যাচ লাগে, একটু বলে দেই, এই যে পৌনঃপুনিক যুক্ত যত সংখ্যা আছে 3 3 3 এভাবে যখন র্যান্ডমলি চলতে থাকে, আমরা এগুলোকে বলি 1.3 পৌনঃপুনিক যুক্ত। পৌনঃপুনিক যুক্ত এটা অসীম পর্যন্ত চলতেছে। তো আমরা একটু আগে বলে আসছি, অসীম পর্যন্ত যে সকল সংখ্যাগুলো চলতে থাকে র্যান্ডমলি, সেই সকল সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলছি। তো অনেকে ভাবে এটাও একটা অমূলদ সংখ্যা। যদি দশমিকের পর একই সংখ্যা বারবার আসতে থাকে, দ্যাট মিন্স সেই সকল সংখ্যাগুলোকে আমরা বলে থাকি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কোনোদিনও অমূলদ হবে না, সেই সকল সংখ্যাগুলো হবে মূলদ। সেই সকল সংখ্যাগুলো হবে মূলদ। তাই এই দুইটা আমরা ভালোভাবে একটু মনে রাখবো। হ্যাঁ, মূলদ আমরা এই সংখ্যাটা এখান থেকে কি রাখবো? মনে রাখবো। আরেকটা এমসিকিউ একটু বলে দিব যে শূন্য কি ধরনের সংখ্যা? হ্যাঁ, শূন্য কি ধরনের সংখ্যা এখান থেকে আসতে পারে? শূন্য একটা অঋণাত্মক সংখ্যা। শূন্য অঋণাত্মক সংখ্যা। শূন্য অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তো এই টাইপের এমসি গুলো এখানে দিতে পারে। শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। পরে যাই, তার মানে এটা পাইছি উত্তর। পরেরটা কি বলছে? সবাই কি বুঝতেছি? অন্তু বলছে যে হ্যাঁ ঘোড়ার হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এরপরে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কে কে √81 একটি বিজোড় সংখ্যা। √81 81, তো 81 কে যদি রুট করে দেন তাহলে কত আসবে? অবশ্যই একটা 9 আসবে। আর 9 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে আমাদের এই উত্তর অনায়াসে সত্য যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে √81 একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বাস্তব সংখ্যার ক্ষেত্রে √81 একটি বিজোড় সংখ্যা। আবার 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। দেখি আমরা 0.2 এটা অপ্রকৃত ভগ্নাংশ আসে কিনা। ভাইয়া দশমিকের জন্য একটা নিচে কত? 1, দশমিকের পর যতটা সংখ্যা ততটা কত? 0, আর টোটাল দশমিক ছাড়া সংখ্যাটা কত? 21। ভাইয়া দেখা যাইতেছে লবের মান হরের তুলনায় কি ছোট? লবের মান হরের তুলনায় ছোট। যদি লবের মান হরের তুলনায় ছোট হয়, দ্যাট মিন্স প্রকৃত ভগ্নাংশ। যদি দুইটা সমান অথবা হরের মান লবের তুলনায় ছোট হয়, লবের মান হরের তুলনায় বড় হয়, অর্থাৎ লব বড় হয়, যদি কখনো দেখি লব ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হর, আমরা তখন সেই ভগ্নাংশটাকে বলি কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত। আর এটা কি হবে? প্রকৃত। যদি লবের মান কি হয়? ছোট হয়। যদি লবের মান কি হয়? ছোট হয়, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তার মানে এই অপশন আমাদের ভুল। এরপর বলছে শূন্য একটি পূর্ণ সংখ্যা। শূন্য একটি
পূর্ণ সংখ্যা, অবশ্যই শূন্য একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক মান, সকল মাইনাসের মান সহ সকল সংখ্যাকে আমরা বলতেছি কি পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের এই অপশন ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার আমাদের 1 আর কত 3, অ্যান্সার আমাদের 1 আর 3। কি বলতেছে মাইশা মেহজাবিন বলছে কি বুঝতেছি, মিম জাহান বুঝতেছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। 4 এর খ, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, 4 এর খ, থ্যাংক ইউ। যারা যারা রেসপন্স করতেছেন থ্যাংক ইউ। পরেরটাতে যাচ্ছি, কি বলছে 7/12 কোন ধরনের সংখ্যা, 7/12 কোন ধরনের সংখ্যা। যেহেতু ভাইয়া এটা একটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ আকারে লেখাই আছে, যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়, যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাগুলোকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। তার মানে আমাদের এটার উত্তর কি মূলদ সংখ্যা। ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে, তার মানে এটা একটা কি সংখ্যা মূলদ সংখ্যা, এটা একটা কি সংখ্যা মূলদ সংখ্যা। পরের এমসিকিউতে চলে যাই, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি। এটা গত ক্লাসেও পড়াইছি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হিসেবে 2, সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত 2, শুরু হয় কত থেকে 2 থেকে, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2। পরের এমসিকিউ কি বলছে, দুইটি অমূলদ সংখ্যার ক্ষেত্রে, দুইটি অমূলদ সংখ্যার ক্ষেত্রে, এটা ভালো একটা এমসিকিউ, দুইটি অমূলদ সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, যোগফল সর্বদা অমূলদ। ভাইয়া দুইটা অমূলদ সংখ্যা যদি আমরা পরস্পর কি করি যোগ করি, মনে রাখবা দুইটা অমূলদ সংখ্যা যদি পরস্পর যোগ করি তাহলে ওই যোগফলটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে, ওই যোগফলটা অবশ্যই অমূলদ সংখ্যা আসবে। তার মানে প্রথমটা সত্য, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা। এরপর বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, বিয়োগফল সর্বদা কি সংখ্যা অমূলদ সংখ্যা। ভাইয়া যোগফল যদি অমূলদ সংখ্যা হয় তাহলে বিয়োগফল সর্বদা কি হবে আমাদের অমূলদ সংখ্যা আসবে। একটা সংখ্যা থেকে যদি একটা অমূলদ সংখ্যা থেকে যদি আরেকটা অমূলদ সংখ্যা বিয়োগ করি তাহলে সেটাও সর্বদা কি সংখ্যা অমূলদ সংখ্যা। গুণফলটা মূলদ হতেও পারে আবার অমূলদ হতে পারে, ভাইয়া গুণফলটা মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে। তার কারণ হচ্ছে কাটাকাটির একটা অপশন আসে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে দুইটা অমূলদ সংখ্যার গুণফল, দুইটা অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে, দুইটা অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে। তার মানে এটাও সত্য এটাও সত্য, দ্যাট মিন্স আমাদের উত্তর তিনটাই সত্য, আমাদের উত্তর তিনটাই সত্য। আশা করি এটা বুঝতে পারছি। কি বলছে যে ভাইয়া আপনি খুব সুন্দর বুঝান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, সুন্দর কমেন্ট করার জন্য। তবে আপনাদের জন্য ভাইয়া আমরা না বুঝলে আমাদেরকে বলবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়া সহজভাবে বুঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ওরা দুইজন মনে হয় ঘুমায়, ওদেরকে জায়গা তোলেন, উষ্টা দেন, মুখের ভিতরে থুতু দেন, মুখের ভিতরে থুতু দেন, আর পানি ঢালেন গিয়ে। ওরা ক্লাস বাদ দিয়ে ঘুমায় কেন? ফেল করবে, পরীক্ষা ফেল করবে কিন্তু। কি বলছে মনিকা, মনিকা ভাইয়া আপনি খুব সুন্দর বুঝান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। এরপরেরটা কি বলছে যে সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়, সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়, সকল পূর্ণ এবং ভগ্নাংশ, পূর্ণ আবার ভগ্নাংশ, তাই না ভাই? ভগ্নাংশ সংখ্যা যেহেতু উল্লেখ আছে, দ্যাট মিন্স সকল পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি, সকল পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যাকে আমরা কি বলবো মূলদ সংখ্যা বলবো, সকল পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলবো। ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা কি মূলদ সংখ্যা, ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা কি মূলদ সংখ্যা, ইজি। ওকে, পরেরটা পি কিউ আর বাস্তব সংখ্যা, পি কিউ আর কি সংখ্যা বাস্তব সংখ্যা, এবং বলে দিছে পি এর মান কিউ এর তুলনায় ছোট হলে পি কিউ আর বাস্তব সংখ্যা, এবং একই টপিক বারবার আসছে, এটা দেখার কোনো প্রশ্ন নাই। বলে দিছে পি কিউ আর বাস্তব সংখ্যা, আর এইটুকু আমাদের জানলেই হবে, পি কিউ আর বাস্তব সংখ্যা বলছে এইটুকু আমাদের জানলেই হবে। ওকে, বলছে পি কিউ আর বাস্তব সংখ্যা, পি কিউ আর, এই লাইনটা আমরা কেটে দিচ্ছি, এটা লাগবে না, একই টপিক বারবার উঠছে। পি কিউ আর বাস্তব সংখ্যা এবং কিউ এর মান, পি এর মান কিউ থেকে ছোট। এবার দেখি আমাদের কনসেপ্টটা কি বলছে, এটা একটু ভালোভাবে ফোকাস দিও, হ্যাঁ ভালোভাবে বুঝছো, কারণ এই এমসিকিউটা ডেপথ থেকে, অর্থাৎ যদি বেসিক ক্লিয়ার না থাকে এই এমসিকিউটা অনেকে আন্দাজি দাগাই দিয়ে আসে, আন্দাজি কেন দেখাবো বুঝা পড়ে যায়। হ্যাঁ, বলে দিছে পি কিউ আর বাস্তব সংখ্যা, আর বলে দিছে পি এর মান কিউ এর তুলনায় ছোট। তো প্রথমটাতে কি দেখা যাইতেছে, একটা আর উভয় পাশে কি করছি আমরা গুণ করছি, উভয় পাশে একটা আর কি করছি গুণ করছি, কিন্তু আর আর এর ব্যাপারে আবার একটা কন্ডিশন এখানে বলে দিছে যে আর এর মানটা 0 থেকে ছোট। তো ভাই আর এর মান 0 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা নেই, যে কোনো একটা সংখ্যা নেই। তার আগে বলি কনসেপ্ট একটু, পি কিউ, আচ্ছা পি এর মান আমি ধরলাম 5 আর কিউ এর মান আমি ধরলাম 6, তার মানে
ঘোড়ার ডিম কত ধরলাম 6, তার মানে 5 ছোট 6 বড়। ওকে, অর্থাৎ পি এর মান আমি 5 ধরছি, কিউ এর মান কত ধরছি 6। এবার বলছে আর একটা সংখ্যা গুণ করো এবং আর এর মানটা হবে 0 থেকে ছোট। আমি 0 থেকে ছোট ধরলাম -2, আর এর মানটা কত ধরলাম -2 ধরছি। তাহলে এটার সাথে যদি -2 গুণ করি তাহলে কত আসবে -10, 5 দুগুণা 10। এটার সাথে -2 গুণ করলে -6 দুগুণা 12। ভাইয়া মনে রাখবা কোন একটা সংখ্যা মাইনাস সংখ্যা যদি আমরা অসমতা, এই যে এই চিহ্নগুলো যদি থাকে এইগুলোকে বলা হয় অসমতা। যদি অসমতার উভয় পাশে আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে? যেই দিকে হা করা ছিল তার উল্টা দিকে এখন সাইন করবে, যেদিকে হা করা ছিল তার উল্টা দিকে হা করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা গেছে কে বড় হয়ে গেছে, অর্থাৎ আমি আর গুণ করছিলাম এখানে, তাই না? তার মানে ছিল কত পি কিউ এর তুলনায় ছোট, কিন্তু আমি যখন আর গুণ করছি তখন সেই ক্ষেত্রে দেখা গেছে পিআরটা, অর্থাৎ পিআরটা বড় হয়ে গেছে, পিআরটা বড় হয়ে গেছে, কিউআরটা কি হয়ে গেছে ছোট। তার মানে প্রথম অপশন আমাদের ঠিক আছে, কারণ পিআর কিউআর এর তুলনায় কি হয়ে গেছে বড়। এবার যদি আর এর মান 0 থেকে বড় নিতাম, আর এর মান যদি 0 থেকে বড় নেই, আমি ধরলাম আর এর মান এবার 2 নিলাম। আর এর মান কত নিছি 2, 0 থেকে বড় তো, হ্যাঁ বড়। তাহলে 5 6, এটাই তো পি ছিল, এটাই তো কিউ ছিল, এটা পি ছিল, এটা কত ছিল কিউ। তাহলে আর এর মান 0 থেকে বড় নিছি 2, তো 5 দুগুণা কত 10, 6 দুগুণা কত 12। তো ভাইয়া যেই চিহ্ন ওই চিহ্নই থাকবে, 10 ছোট 12 বড়, তার মানে যেভাবে আছে সেভাবে থাকবে আর গুণ করার পর। তো দেখা যাইতেছে পি আর ছোট, কিউ আর কি বড়, দ্যাট মিন্স এটা আমাদের কি সত্য, এটা আমাদের সত্য। এরপরে কি বলছে, পি কিউ এর গুণফলটা কিউ আর এর তুলনায় কি বড়, পি কিউ এর গুণফলটা কিউ আর এর তুলনায় বড়। এখানে বলছে আর এর মানটা হয় 0 সমান অথবা 0 থেকে কি বড়, আর এর মানটা হয় 0 সমান না 0 থেকে কি বড়। তো আমি আর এর মানটা যদি 0 ধরি, পি এর মান আমি কত ধরছি, পি এর মান ধরছি 5, কিউ এর মান ধরছি কত 6, তাহলে পি কিউ গুণ করলে কত আসবে, পি কিউ যদি গুণ করি 5 6 কত 30। এই 30 মানটা আর এর মান আমি ধরলাম 0, তো 0 থেকে কি এই মানটা বড়, হ্যাঁ অবভিয়াসলি বড়। আবার 0 থেকে বড় যে কোনো একটা মান ধরতে বলছে, কিউ এর মান কত ধরছি আমরা 6, তাহলে এখানে 6 ইনটু আর এর মান, আমি এখন 0 থেকে বড় যে কোনো সংখ্যা নিলে কি আমার এই সবসময় পি কিউ এর মানটা বড় আসবে। খেয়াল করেন, এটা তো কিউ এর মানটা ফিক্সড 6, কিউ এর মানটা কত ফিক্সড 6, আর আর এর মান আমাকে এখানে কন্ডিশন বলছে, আর এর মান বলছে হয় কত হবে 0 হবে আর এর মান। তো আর এর মান যদি 0 হয় তাহলে দেখা গেছে 30 0 থেকে বড়, সত্য তো, মিথ্যা না তো। আবার আর এর মান যে কোনো বড় মান নেই, 0 থেকে যে কোনো বড় মান। আচ্ছা আর এর মান যদি আমি 10 নেই তাহলে কত এসে পড়ে 6 10 60, আয় হায় এবার তো আর হইল না, কারণ 30 তো এবার ছোট হয়ে গেল, 60 তো বড় হয়ে গেল। তার মানে এই কনসেপ্ট আমাদের মিলতেছে না। তো এই টাইপের যদি এমসিকিউ আসে, এই টাইপের যদি এমসিকিউ আসে আমরা সংখ্যা ধরে কি করব, চেক করব। এই টাইপের এমসিকিউ আসলে আমরা সংখ্যা ধরে চেক করব। বলো ভাইয়া বুঝতে পারছো কিনা এটা? ভাইয়া আরেকবার লাগবে, কি বলছে ভাইয়া আরেকবার লাগবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা আরেকবার বুঝাচ্ছি, হ্যাঁ এটা আমি আরেকবার বুঝাই দেই, আমি আরেকবার বুঝাই, এটাকে ক্লিয়ার করে আমি আরেকটু বুঝাই দিচ্ছি। আমি আরো সহজ করে বুঝাই দিই, খেয়াল করবেন। আমি বলছি যে পি, খেয়াল করবেন, পি এর মান কিউ এর তুলনায় কি বলছে ছোট। তা আমি বলছি এই সংখ্যাটাকে আপনি ধরেন কত 10, আর এই সংখ্যাটাকে আপনি ধরেন কত 20, তো অবশ্যই 10 ছোট 20 কি বড়। আমি আর এর মান 0 থেকে ছোট, তা আমি আর এর মান যেহেতু 0 থেকে ছোট, আমি এমন একটা সংখ্যা দিলাম আর এর মান ধরলাম ভাইয়া কত -2 ধরলাম, 0 থেকে ছোট ধরছি, 0 থেকে ছোট, কারণ আর এর মান 0 থেকে ছোট চাইছে, তো 0 থেকে ছোট আমি কত ধরছি -2। এই -2টা দেখেন, এই পাশে একটা আর গুণ করছি, ওই পাশে একটা আর গুণ করছি, দ্যাট মিন্স পি আর তারা সাইন বলতেছে কোন দিকে দিছে এইদিকে, আর কিউ আর এইদিকে বলছে, দেখি এটা সত্য হয় কিনা। তো আমি পি এর মান কত ধরছি 10, আর এর মান কত ধরছি -2, তাহলে 10 এর সাথে -2 গুণ করলে মাইনাসের কত 10, সরি মাইনাসের তো গুণ করলে মাইনাসের কত আসে 20, আর কিউ এর মান কত 20, আর আর এর মান কত -2, তাহলে 20 দুগুণা মাইনাসের কত 40। তাহলে বড় কে, -20 অবশ্যই বড় -40 এর তুলনায়। তাহলে এই চিহ্ন দেওয়ার সার্থকতা আছে, মানে এটা সত্য, ঠিক আছে। এরপরে বলছে কি
যদি আর এর মান আমি কত নেই, 0 থেকে বড় নেই, তা আমি আর এর মান 0 থেকে বড় বলতে আমি আর এর মান নিলাম কত, এবার 2 নিলাম, প্লাসের 2। তো সেই ক্ষেত্রে ওরা বলছে কত, পি আর ইজ লেস দেন কিউ আর। তো পি এর মান ধরছি কত 10, আর এর মান ধরছি কত 2, 10 দুগুণা কত 20, কিউ এর মান কত 20, আর এর মান কত 2, 20 দুগুণা কত 40। তাহলে অবশ্যই 20 ছোট, 40 বড়, তার মানে এই অপশনও ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এটার দিকে তাকাই, ওরা বলছে এবার পি কিউ এর মানটা কিউ আর এর তুলনায় বড়। যখন আর এর মান বলে দিছে হয় 0 হবে, না 0 থেকে আর এর মান বড় হবে। তো 0 হইলে পি কিউ এর মান, পি এর মান ধরছি কত 10, কিউ এর মান ধরছি কত 20, তাহলে 10 আর 20 গুণ করলে কত 200। এই 200 মানটা আর এর মান যদি 0 ধরি, 0 সাথে কিউ গুণ করলে কত 0, তাহলে 200 এর মানটা 0 থেকে বড়। কিন্তু আর এর মান তো আমাকে বলছে আরো বড় নেওয়া যাবে, আর এর মানটা আরো বড় নিতে পারবো। তো ভাই আরো বড় যদি নেই, তার মানে আর এর মান তো আরো অসংখ্য মান হইতে পারে, কারণ কিউ এর মান তো আমি গুণই করতেছি। কিউ এর মান কত 20, 20 এর সাথে যে যত সংখ্যা গুণ করেন তা কি 200 থেকে ছোট হবে? না, 200 থেকে ছোট হবে না, 200 থেকে বড় হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা হবে না। বুঝতেছেন? 9 এর ক, হ্যাঁ থ্যাংক ইউ। এই অন্তু, আপনি কি দেখেন বুঝছেন কিনা? আমি আবার একটু বুঝানোর চেষ্টা করছি, দেখেন আপনি বুঝছেন কিনা। মনিকা বলতেছে জি ভাইয়া বুঝতেছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পরেরটাতে যাই, যে নিচের কোনটি মূলদ সংখ্যা, এই টাইপের এমসিকিউ বলছি বারবার আসে, নিচের কোনটি মূলদ সংখ্যা। আমরা বলছি ক্যালকুলেশন কি করব, ক্যালকুলেটর প্রেস করে দেখব কোনটা আমাদের স্বাভাবিক সংখ্যা আসতেছে। তো এখানে মনে হয় নিচের কোনটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা 2√3 আসবে না, √7 আসবে না, √3/2 আসবে না। গ নাম্বার অপশন, নিশ্চয় টাইপিং মিস্টেক, আমার যে স্লাইড করে ও মনে হয় ভুল উঠাইছে, নিচে কত √3, অর্থাৎ এখানে কোনোটাই আমাদের অপশন নাই, কোনোটাই আমাদের অপশন নাই। নিচের কোনটি মূলদ সংখ্যা, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, কোনোটাই কি না মূলদ সংখ্যা না, নিচের কোনোটি না মূলদ সংখ্যা নয়, কারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না। এরপর এবিসি বাস্তব সংখ্যা হলে, এবিসি বাস্তব সংখ্যা হলে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আসে, আর পোলাপান কি করে এই টাইপের এমসিকিউ গুলো ভুল করে। দেখি এবিসি বাস্তব সংখ্যা, তো এবিসি যেহেতু বাস্তব সংখ্যা, আমাকে বলে দিছে আমি একটা সংখ্যা ধরে নিই, এবিসি যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, এবং দেখা গেছে যে এ ইন্টু বি প্লাস সি, এটা মানে কি এর সাথে বি গুণ প্লাস এর সাথে সি গুণ, তার মানে এটা তো প্রথম অপশন দেখেই বুঝে যেতেছে সত্য। এটার সাথে বি গুণ করলে, এর সাথে বি গুণ করলে এবি, মাঝে প্লাস এর সাথে সি গুণ করলে কত এসি, ইজি। ভাইয়া এবিসি বাস্তব সংখ্যা বলছে এর মান বি এর তুলনায় কি ছোট, এর মান বি এর তুলনায় ছোট। এর মান যেহেতু বি এর তুলনায় ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একই মান উভয় পাশে কি করি, যোগ করি, একই মান উভয় পাশে যোগ করতেছি, আমি ধরলাম এটা 5, এটা 6, আমি উভয় পাশে 2 যোগ করতেছি, তাহলে 5 যোগ কত 2, 6 যোগ কত 2, তাহলে যে ছোট সে তো ছোটই থাকবে, যে বড় সে তো বড়ই থাকবে, তার মানে এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে আমাদের উত্তর ঠিক আছে, 2 নাম্বারটাও ঠিক আছে। এরপর বলছে যদি এ বি ছোট হয়, অর্থাৎ এ আর বি যদি পরস্পর কি এ থেকে বি ছোট হয়, আর সি এর মান 0 থেকে ছোট নিতে বলছে, আমি 0 থেকে ছোট -2 নিলাম, আবার 0 থেকে ছোট -2 নিলাম। এবার দেখি প্রথম সংখ্যাটা ধরছি কত 5, এরপর সংখ্যাটা কত ধরছি 6, তো আমাকে সি গুণ করতে বলছে, মানে বলছে ও এই অপশনে বলছে যে এসি এর মান বিসি এর তুলনায় বড় হবে। দেখি এটা সত্য কিনা। সি এর মান কত ধরছি -2, গুণ করি 5 দুগুণা -10, বি এর মান কত 6, আর সি এর মান কত -2, -6 দুগুণা কত 12, তাহলে অবশ্যই -10 বড় মাইনাসের 12 তুলনায়, তার মানে সেই ক্ষেত্রে আমাদের উত্তর অ্যাকসেপ্ট করছে, তার মানে উত্তর আমাদের তিনটাই সত্য, উত্তর আমাদের তিনটাই সত্য। এই টাইপের এমসিকিউ আসলে আমরা নিজেরা নিজেদের মতো মান ধরে নিব, তবে শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে। আশা করি এটা বুঝতে পারছি। আরেকটা জিনিস বলে রাখি, কখনো যদি বলি 5 ইজ লেস দেন কত 6, যদি এটাকে উল্টায় দেই, ব্যস্তকরণ করি, তাহলে কত হয়ে যাবে 1/5, এটা হয়ে যাবে কত 1/6। যদি ভগ্নাংশকে ব্যস্তকরণ করি, ভগ্নাংশকে ব্যস্তকরণ করলে এই অসমতার চিহ্নটা উল্টায় যায়, অসমতার চিহ্নটা উল্টায় যায়। এটা আমরা একটু মাথায় ভালোভাবে গাইথা রাখবো। আশা করি বুঝতে পারতেছি, সবাইকে বুঝতে পারতেছি। নিচে কত √3,
আচ্ছা, আশা করি সবাই বুঝতেছেন। না বুঝলে প্রশ্ন করেন ভাইয়া, না বুঝলে প্রশ্ন করেন। আচ্ছা, এরপর পরেরটা কি বলছে, লাস্ট এমসিকিউ, এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ, এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ। এবারে চুপ কর, ঠুস 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 ঠুস, আমার আগে ম্যাথ করায়। বাস্তব সংখ্যার ক্ষেত্রে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে একটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখি কি বলছে, যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় মানে যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 স্কয়ার, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 0 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কিন্তু 3 এটা কিন্তু আর পূর্ণবর্গ সংখ্যা না। তো বলছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ নয় এমন যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার বর্গমূল। আর পূর্ণবর্গ যদি 9 নিতাম তার অ্যান্সার 3, কিন্তু এই √3 এর অ্যান্সার কিন্তু 3 আসবে না, দশমিকের পর অসীম পর্যন্ত আসবে। তার মানে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। এরপরে বলছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, অঋণাত্মক সংখ্যার সংখ্যা হইছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা বলে থাকি। তার মানে এই হিসেবে আমাদের অপশন এটা ঠিক আছে। আর শেষের বলছে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। ভাইয়া স্বাভাবিক সংখ্যার কি বলে, ন্যাচারাল নাম্বার, দ্যাট মিন্স 1 2 3 এভাবে অসীম পর্যন্ত আসবে। তো দেখা গেছে স্বাভাবিক সংখ্যার ভিতরে শূন্য অবস্থান করে না, তার মানে আমাদের এই অপশনটা ভুল। অ্যান্সার হচ্ছে 1 আর 2। অ্যান্সার কত, 1 আর 2। কি বলছে ভাইয়া, আপনার ক্লাস করতে করতে ঘুম লেগে যাইতেছে। আচ্ছা, কেন ঘুম লাগতেছে কেন? সব পারি তাই? ঘুমাইলে তো হবে না, সামনে বোর্ড পরীক্ষা না, বোর্ড পরীক্ষা সামনে, ঘুমাইলে হবে? আচ্ছা, শেষ আমাদের, অর্থাৎ এইটুকু টপিক কিন্তু আমাদের শেষ। অবশ্যই আজকে যে দুইটা চ্যাপ্টার করাইছি কঠিন দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসে। আমি চেষ্টা করছি আমার দিক থেকে সর্বোচ্চটা দিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসের আরো যেগুলো বাকি আছে, অর্থাৎ 14 নম্বর চ্যাপ্টারটা বাকি আছে, আমাদের 12 নম্বর চ্যাপ্টারটা বাকি আছে, আর 15 নম্বর চ্যাপ্টার বাকি, 17 নম্বর চ্যাপ্টার বাকি। ওই চ্যাপ্টার গুলো আমরা নিয়ে আসবো নেক্সট ক্লাসে। আর অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেটস পেতে আমাদের অন্যরকম পেজটিকে ফলো করবেন, মূল পেজটিকে ফলো করবেন। আর অবশ্যই মনে রাখবা যে অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আমাদের ম্যাথের যেই মটো, একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। ওকে, আমাদের ম্যাথের যেই স্লোগান, ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।